ওকে, আমরা শুরু করতে পারি। আমাকে দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে ওকে, থ্যাংক ইউ। তো আমাদের আজকে ইন্ট্রোডাকশনে আমরা প্রথমেই যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা এই কোম্পানিটার নাম শুনেছি কিনা কেউ? ব্লু ডট। হয়তোবা আমরা শুনিনি, তো বা অনেকেই শুনেছি। এটা হচ্ছে একটা ক্যানাডিয়ান কোম্পানি, যেটা হেলথ মনিটরিং প্ল্যাটফর্ম বা কাইন্ড অফ ইনসাইটস গুলো দিয়ে থাকে হেলথের। তো এটা কেন এত প্রথমেই আমাদেরকে ইনফর্ম করা হলো এটার ব্যাপারে, কারণ এই যে আমাদের বর্তমান সময়ে আমরা একটা প্যান্ডেমিক সিচুয়েশনে আছি, কোভিড-19 প্যান্ডেমিক। এই প্যান্ডেমিকের সম্বন্ধে একবারে প্রথম ব্লু ডট হচ্ছে প্রেডিকশন করে যে কাইন্ড অফ নতুন ধরনের একটা ডিজিজ, যেটা হচ্ছে আউটব্রেক শুরু হতে পারে। তো এই জন্য এটা পুরোপুরি একটা ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম বা অ্যানালাইটিক প্ল্যাটফর্ম, যারা আসলে মেশিন লার্নিং নিয়ে কাজ করে। তো আমরা পরবর্তীতে এই ব্লু ডটের কিছু সম্বন্ধে জানবো এখন। তো ব্লু ডটের সাথে কোভিড-19 যে রিলেশন সেটা বললাম, সেটা হচ্ছে যে জানুয়ারি 9, 2020-তে WHO এরা হচ্ছে নোটিফাই করে যে একটা চায়নাতে একটা আউটব্রেক হয়েছে, একটা ফ্লু লাইক সামথিং, যেটা নিউমোনিয়ার মতো। ঠিক তার কয়েকদিন আগে জানুয়ারি 6-এ সিডিসি সিডিসি হচ্ছে ইউএস এর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, এটার খুব একটা পরিচিত সংস্থা। তো এরা হচ্ছে জানুয়ারি 6 এই ব্যাপারটা নিয়ে আহ, মোটামুটি জানায় সবাইকে, পুরো দুনিয়াকে। আর তার আগে December 31, যখন ব্লু ডট তারা তাদের অ্যানালাইটিক্স এর মাধ্যমে এই ইনসাইটটা পায় এবং এই ইনসাইটটাকে তাদের কাস্টমারদেরকে জানিয়ে দেয় যে সামথিং হ্যাপেন, যে নতুন ধরনের কোনো একটা আউটব্রেক উহানে ধরা পড়েছে। তো আমরা যদি ব্লু ডটের ওয়েবসাইটে যাই, তাহলে আমরা এটা নিয়ে আর্টিকেল আছে যে তারা কিভাবে এটা নিয়ে অ্যানালাইসিস করেছে এটা সম্বন্ধে জানতে পারবো। তার মানে বুঝতে পারলাম ডেটা এবং ডেটা অ্যানালাইসিস, এটার সাথে এটা নিয়ে আসলে আমাদের পরবর্তী লাইফে আরো সামনে ফিউচারেও অনেক ধরনের ইম্প্যাক্ট থাকতে পারে। তো কিভাবে তারা এই কাজগুলো করে? এরা এখন, আগে এদেরকে বলা হতো হচ্ছে এরা শুধুমাত্র হেলথ মনিটরিং সিস্টেম বা হেলথ মনিটরিং একটা হচ্ছে ইনসাইটস দিয়ে থাকে। এখন তারা বলে, ব্লু ডট নিজেদেরকে পরিচিত করে আউটব্রেক ইন্টেলিজেন্স হিসেবে। আউটব্রেক যে কোনো ধরনের মহামারী বা অতিমারি সেটা হতে পারে, তো এইগুলো সম্বন্ধে ইন্টেলিজেন্স তারা দিতে পারবে এবং এই সম্বন্ধে অনেক আগে থেকেই তারা প্রেডিক্ট করতে পারবে, এবং কি কি প্রিভেন্টিভ মেজার নেওয়া যায় সে বিষয়ে তারা হচ্ছে ধারণা করতে পারবে। তো তারা যেটা হচ্ছে একটা ব্লু ডট, এরা হচ্ছে এআই ড্রিভেন একটা অ্যালগোরিদম ইউজ করে, যেই অ্যালগোরিদম থেকে তারা এই জিনিসটা সম্বন্ধে প্রেডিক্ট করতে পেরেছিল। এবং এটা হচ্ছে তারা যেসব জায়গা থেকে ডেটাগুলো নিয়েছে তার মধ্যে প্রথম একটা ব্যাপার ছিল যে বিভিন্ন ফরেন ল্যাঙ্গুয়েজ এবং ইংরেজি এগুলোর যে নিউজ রিপোর্টগুলো ছিল ওগুলো থেকে। তারপরে হচ্ছে তারা অ্যানিম্যাল অ্যান্ড প্ল্যান্ট ডিজিজের নেটওয়ার্ক আছে তাদের, যেগুলো ডিজিজগুলো হয়ে থাকে অ্যানিম্যাল হোক বা প্ল্যান্ট হোক এগুলোর। এবং তাদের কিছু আরো অফিসিয়াল কিছু চুক্তি আছে কয়েকজনের সাথে, কয়েকটা সংস্থা যারা আসলে এইসব হেলথ ডেটা নিয়ে কাজ করে। এবং এগুলোর মাধ্যমে তারা আসলে তাদের যে ক্লায়েন্ট ছিল, তাদের কাস্টমার ছিল, এই কাস্টমার বেসকে তারা অনেক আগেই উহানে যে একটা আউটব্রেক হয়েছে এটা সম্বন্ধে একটা প্রেডিকশন দিয়েছিল। তো এই কোভিড-19 প্যান্ডেমিকের সাথে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং এটার আসলে কি সম্পর্কগুলো পাওয়া যায়। তো সেটা যদি দেখতে চাই তাহলে প্রথমেই হচ্ছে ডিটেকশন অফ দ্য ভাইরাস বা প্রেডিকশন অফ দ্য ভাইরাস, যেটা ব্লু ডট ইন্টেলিজেন্সের কথা বললাম আমরা, এটা হচ্ছে অলরেডি প্রেডিক্ট করেছিল। তার আগে হচ্ছে এইটা যেটা ডায়াগনোসিস করার সময় আমরা এআইএমএল এর হেল্প নিতে পারি। হ্যাঁ, হতে পারে যে আমাদের এআইএমএল এর ডিরেক্ট কোনো হেল্পের মাধ্যমে আমরা পাচ্ছি না, কিন্তু যারা ডক্টরসরা আছে তাদের এক্সিস্টিং সিস্টেমের সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং এইগুলোকে অ্যাড করে তাদের হেল্পের জন্য এবং ডায়াগনোসিসগুলোকে আরো হচ্ছে কারেক্ট করার জন্য ব্যবহার করতে পারে। তারপরে হচ্ছে কোভিড-19 আমরা দেখলাম যে এটার বিভিন্ন ধরনের ভ্যারিয়েন্ট গুলো আছে। যেমন এর আগে আমাদের পরিচিত ভ্যারিয়েন্ট ছিল ডেল্টা ভ্যারিয়েন্ট গত বছর, এই বছর আবার ওমিক্রন, সামনে ধারণা করা হচ্ছে আরো কিছু হতে পারে ডেলমিক্রন, এই টাইপের কিছু, এবং সামনে আরো ভ্যারিয়েশন আসতে পারে, আবার নাও আসতে পারে। তো এই ভ্যারিয়েশন গুলা ডিটেকশন গুলা করার ক্ষেত্রে আমরা মেশিন লার্নিং
ইউজ করতে পারি। এরপরে হচ্ছে কিছু ফ্যাক্টর থাকে, যে কোনো কিছু একটা আমরা রোগ বা যে কোনো জিনিসের যখন প্রেডিকশন করি তার সাথে কিছু রেলেভেন্ট ফ্যাক্টর থাকে, এটা ওইটাকে প্রেডিক্ট করার ক্ষেত্রেও আবার ওটাকে প্রিভেন্ট করার ক্ষেত্রেও। এই ফ্যাক্টরগুলো কতটা কার্যকরী হবে, এই ফ্যাক্টরগুলোকে আইডেন্টিফাই করা কতটা কার্যকরী হবে, এইগুলো নিয়ে আমরা হচ্ছে একটা রকম ডিসকাশন বা এরকম একটা রেজাল্ট পেতে পারি মেশিন লার্নিং থেকে। এবং এগুলোর যে ভ্যাকসিন গুলোকে ডেভেলপ করা হচ্ছে, বা ভ্যাকসিন ছাড়াও আরো বিভিন্ন যে ড্রাগস গুলো ডেভেলপ করা হচ্ছে, যেগুলো হচ্ছে কোভিড-19 থেকে আমাদেরকে মানে সুস্থ করে তুলবে বা ওগুলো থেকে আমাদেরকে প্রিভেন্ট করবে, এই ডেভেলপমেন্টেও হচ্ছে মেশিন লার্নিং এর কাজ আছে। এবং হেলথ কেয়ার যে অপারেশনস গুলো আছে, যেমন 2020 আগে যদি বলি 2019 সালে কিন্তু আসলে যেভাবে করে আমাদের হেলথ সিস্টেম গুলোকে পরিচালিত করা যাচ্ছিল, কিন্তু 2020 সাল 2021 সালে কিন্তু হেলথ কেয়ারের উপর অনেক বেশি প্রেসার পড়ে গেছে, কারণ হঠাৎ করেই রোগীর সংখ্যা বেড়ে যাওয়া, এরপরে হচ্ছে রোগীদের যেই হচ্ছে বেড লাগে রোগীদের জন্য, সেই বেড গুলো লাগবে, অক্সিজেন সাপ্লাই লাগে, আরো অনেক কিছু। তো এই বিষয়গুলোকে মনিটরিং করা, এগুলো অপারেশন গুলাকে ড্রাইভ করার জন্য কিন্তু আমরা মেশিন লার্নিং এর হেল্প নিতে পারি। তো এরপরে আরো একটা প্রতিষ্ঠান যাকে বলে প্লেন্টি, এটা ইউরোপের একটা অর্গানাইজেশন। এরা হচ্ছে মূলত সান ফ্রান্সিসকো বেসড ভার্টিক্যাল গ্রিনহাউস কোম্পানি, এবং এরা ইউরোপেও কাজ করে। তো এদের হচ্ছে এরা আইওটির যে সেন্সর গুলো আছে, আমরা আইওটি সম্বন্ধে জানি অনেকে, যে ইন্টারনেট অফ থিংস, এই আইওটি ডিভাইসেস গুলো আছে যেগুলো থেকে তারা বিভিন্ন ডেটা গুলাকে কালেক্ট করতে পারে, আর সেই ডেটাগুলোকে মাধ্যমে সেই ডেটাগুলো পাওয়ার পরে সেগুলোকে অ্যানালাইসিস করা হয় মেশিন লার্নিং অ্যালগোরিদম গুলো দিয়ে, এবং ওই অ্যালগোরিদম গুলো দিয়ে যে রেজাল্ট গুলো পায় তার মাধ্যমে তারা এই বিষয়গুলোকে মনিটর করে থাকে। তো যদি আমরা এখন এটার এই প্লেনটি যেহেতু মেশিন লার্নিং এর বিষয়গুলোকে ইউজ করছে, তারা কিভাবে এগুলো দিয়ে হেল্প পাচ্ছে, তারা যেটা বলছে, তারা ক্লেম করেছে যে তাদের যতটুকু পরিমাণে আগে উৎপাদন হতো তার প্রায় 350 গুণ উৎপাদন তাদের বেড়েছে, শুধুমাত্র মেশিন লার্নিং রিলেটেড এইসব বিষয়গুলোকে ইনক্লুড করার জন্য। এবং তাদের পানির যে ইউজ, আমাদের দেশে যদিও পানির ইউজটা কম হয়, মানে পানির ইউজ নিয়ে আমাদের চিন্তা করতে হয় না, কম হয় বলা যাবে না, কিন্তু অন্যান্য অনেক দেশে আছে যেখানে পানির ইউজের ব্যাপারটাকে অনেকটা যতটুকু পারা যায় কমের মধ্যে আনতে হয়। তো সেই সব দেশের ক্ষেত্রে হচ্ছে পানির ইউজটাকে কমানো একটা বিশাল বড় সাফল্য। তো প্লেনটি যেটা বলেছে যে তারা হচ্ছে জাস্ট 1% ওয়াটার ইউজ করে তারা 350 গুণ উৎপাদন পাচ্ছে। তো প্লেনটির যদি ফার্মের ব্যাপারটা ধরি, তো প্লেনটির ফার্ম যেটা, এটা হচ্ছে প্রায়, এখানে লেখা আছে যে 100K থেকে 250K স্কোয়ার ফিটের, তো বিশাল বড় প্ল্যান্ট। এবং এই ফার্মে হচ্ছে তাদের অনেক লম্বা লম্বা কিছু ভার্টিক্যাল কলাম থাকে, যে কলামগুলোতে প্ল্যানগুলো জন্মায়। তো সেই প্ল্যানগুলোতে আসলে আইওটি সেন্সরগুলো এবং ক্যামেরাগুলো থাকে, যেখান থেকে তারা ডেটাগুলোকে কালেক্ট করে, এবং এটা হচ্ছে মাল্টিপল পয়েন্টস থাকে যেখান থেকে তারা ডেটাগুলোকে কালেক্ট করবে। এবং যেহেতু এই ইনফরমেশন গুলো তারা পাচ্ছে বিভিন্ন আইওটি সেন্সর এবং ক্যামেরা থেকে, এইগুলোকে পরবর্তীতে অ্যানালাইজ করবে। অ্যানালাইজ করার পরে কতটুকু আমাদের হচ্ছে ওখান থেকে কতটুকু ফ্রিকোয়েন্সি পাচ্ছে, ওয়াটারের ফ্লোটা কি, কিরকম নিউট্রিয়েন্ট আছে, টেম্পারেচার কেমন, এবং আর্দ্রতা কেমন, অক্সিজেন লেভেল কেমন আছে, এয়ার ফ্লো হচ্ছে কিনা, এইগুলোর উপর ডিপেন্ড করে আসলে একটা প্ল্যান্টের কতটুকু পরিমাণে তাদের গ্রোথ হবে। তো এই ব্যাপারগুলো, সেই ডেটাগুলো তারা ওখান থেকে কালেক্ট করতে পারছে এবং অ্যানালাইজ করতে পারছে। এবং এরপরে তারা একটা কন্ট্রোলড এনভায়রনমেন্ট দিচ্ছে, যেই এনভায়রনমেন্টটা বিভিন্ন রকমের ক্রপগুলোকে বিভিন্ন রকম ডিজিজ থেকে, এইগুলো থেকে হচ্ছে রক্ষা করছে, এবং আস্তে আস্তে পেস্টিসাইড যেটাকে বলে, যেটা হচ্ছে আমাদের প্ল্যান্টের জন্য যেমন কিছু কাজেও লাগে আবার অনেক ক্ষেত্রে ক্ষতিকরও হয়, সেই পেস্টিসাইড গুলোকে মিনিমাইজ করা যায়। তো আমি হচ্ছি আমিনুল ইসলাম। আমার প্রোফাইলটা হচ্ছে আপনারা লিঙ্কডইনে গেলে পাবেন, আমার সম্বন্ধে জানতে পারবেন। তো আমি মূলত সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হিসেবে কাজ করছি মেশিন লার্নিং এ। তো আমি এই পর্যন্ত যে কাজগুলো করেছি তার মধ্যে কম্পিউটার ভিশনের কিছু কাজ করার আমার এক্সপিরিয়েন্স হয়েছে। এর মধ্যে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন এবং ইন্টেলিজেন্ট ক্যারেক্টার রিকগনিশন, আইসিআর যেটাকে বলে, এই সেক্টরে আমি কিছু কাজ করেছি। তারপরে হচ্ছে ফেস রিকগনিশন অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করেছি। এছাড়া হচ্ছে আমি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং যেটা, এখানেও কাজ করা হয়েছে এই সেক্টরে, এবং এখানে ইন্টেন্ট এবং এন্টিটি রিকগনিশন করা বিজনেসের জন্য, এটাতে কাজ করার আমার অভিজ্ঞতা আছে। এবং এছাড়া বাংলা ল্যাঙ্গুয়েজ নিয়ে একটা কাজ আমি করছি এখনো, সেটা হচ্ছে মাস ল্যাঙ্গুয়েজ মডেলিং নিয়ে। তো এই হচ্ছে আমার সম্বন্ধে।
তো এর পরবর্তীতে আমরা আসলে কি কি দেখবো এটাতে চলে যাচ্ছি। আজকে আমাদের যে এজেন্ডাটা আছে, আমাদের অল্প সময় খুব আমরা ইন্ট্রোডিউস হব, কোনো আমরা অ্যালগোরিদমে যাচ্ছি না বা কোনো কিছুর কোনো ডিপ নলেজে যাব না, আমরা জাস্ট একটা ওভারভিউ নিচ্ছি যে আসলে মেশিন লার্নিং কোথায় কোথায় কাজে লাগে বা কি। তো আজকে আমাদের প্রথমেই থাকবে যে আসলে ডেফিনিশন, মেশিন লার্নিংটা ডেফিনিশনটা কি, এবং তারপরে হচ্ছে কিরকম ডিমান্ড আছে আমাদের লোকাল মার্কেট এবং ইন্টারন্যাশনাল মার্কেটে, এবং এটার অ্যাপ্লিকেশনস গুলো নিয়ে আমরা একটু দেখার চেষ্টা করব। এরপরে হচ্ছে ক্যারিয়ার, আর হচ্ছে আমাদের এই আজকে যেই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছি স্কিল এক্সপ্রেস, তারা আসলে কি এটা সম্বন্ধে জানবো, এবং এরপরে আমাদের একটা কোয়েশ্চেন অ্যান্সারিং সেশন করব। অলরেডি আমাদেরকে কয়েকজন ফর্মের মাধ্যমে কোয়েশ্চেন কিছু অলরেডি আমাদেরকে পাঠিয়েছেন, জাস্ট খুব কম অল্প, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই হচ্ছে মেশিন লার্নিং এর যদি ডেফিনিশনে আসি, যে মেশিন লার্নিং কি, এটা হচ্ছে প্রথম যে ডেফিনিশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা খুব একটা বিখ্যাত বই, অরেলিয়ান গ্যারন, এটা প্রোনাউন্সিয়েশন ভুল হতে পারে। এর বই হচ্ছে হ্যান্ডস অন এমএল, খুব বিখ্যাত একটা বই, খুব ভালো একটা বই, আমি এই বইটা পড়েছি। তো এই বইটা খুবই ভালো লেখা। তো সেই বই থেকে একটা ডেফিনেশন ইউজ করা হয়েছে এখানে, যে মেশিন লার্নিং ইজ দ্য সায়েন্স অফ প্রোগ্রামিং কম্পিউটার্স সো দে ক্যান লার্ন ফ্রম ডেটা। আসলে ডেটা থেকে যাতে কিভাবে লার্ন করা যায় সেই জিনিসটাকে প্রোগ্রাম করা, সেই জিনিসটা দিয়ে সফটওয়্যার তৈরি করা বা সিস্টেম বিল্ড আপ করা, এটার সায়েন্সটাকেই হচ্ছে মেশিন লার্নিং বলে। তো তারপরে আমরা যদি আরো একটা ডেফিনেশন দেখি, যে মেশিন লার্নিং ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ অ্যালগোরিদমস অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল মডেলস। এখানে খুব একটা ইম্পর্টেন্ট কথা, যে প্রথমত তো অ্যালগোরিদম নিয়ে স্টাডি করে মেশিন লার্নিং, কারণ মেশিন লার্নিং হচ্ছে বিভিন্ন অ্যালগোরিদমের সমষ্টি, এবং তার সাথে হচ্ছে এরা স্ট্যাটিস্টিক্যাল যে মডেল, যে স্ট্যাটিস্টিক্স বছরের পর বছর ধরে অনেক বছর ধরে ইউজ হচ্ছে, সেইগুলোকে আসলে কম্পিউটার সিস্টেমে বিভিন্ন প্ল্যাটফর্মে ইউজ করে স্পেসিফিক কিছু টাস্ক করা হয় এক একটা ডোমেইনের জন্য এক এক রকম ভাবে, যেখানে আমাদের কোনো এক্সপ্লিসিট ইনস্ট্রাকশন দেওয়া লাগছে না, আমরা কোনো ইফ এলস এরকম কন্ডিশন দিয়ে করছি না, আমরা আসলে কিছু অ্যালগোরিদম ডেভেলপ করছি যারা আমাদের কিছু ডেটা থাকবে সেই ডেটা থেকে শিখে আবার অন্যান্য যে জেনারেলাইজ ওয়ার্ল্ডে কাজ করতে পারবে। আসলে সেই প্যাটার্নটাকে তারা শিখে নিবে এবং এরপরে তারা বিভিন্ন জিনিস সম্বন্ধে ইনফারেন্স করবে বা প্রেডিকশন করবে। তো একটা কোয়েশ্চেন সবার মাঝে থাকে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এগুলো এখন আমাদের জন্য বাজওয়ার্ড, আমরা অনেক শুনি এগুলো সব জায়গায়। তো এইগুলো আসলে সম্পর্কটা, এইগুলোর মধ্যে সম্পর্কটা কি, আসলে কোনটা কি বোঝায়? তো একটা ফিগার এখানে ইউজ করেছি খুব সংক্ষেপে বোঝানোর জন্য, যেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জিনিসটা ডিল করে কিরকম। এটা হচ্ছে একটা টেকনিক যেটা মেশিনকে হিউম্যান ইন্টেলিজেন্সকে মিমিক করাবে, মানে হিউম্যান ইন্টেলিজেন্সটা যেরকম ভাবে ইউজ হয় ঠিক হিউম্যান ইন্টেলিজেন্সের একটা মিমিক করবে তারা। এটা হতে পারে বিভিন্ন লজিক দিয়ে, হতে পারে ইফ এলস দিয়ে, হতে পারে ডিসিশন ট্রিজ দিয়ে, হতে পারে আরো ডিফারেন্ট ডিফারেন্ট অ্যালগোরিদম দিয়ে। এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন আমরা বলি, আসলে এটাকে দুইটা ভাগে সায়েন্টিস্টরা ভাগ করে দেখায়, একটা হচ্ছে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, আর একটা হচ্ছে ন্যারো ইন্টেলিজেন্স। তো আসলে আমরা এখন যেই সব বিষয়গুলো নিয়ে কাজ করি বা যেসব বিষয়গুলো নিয়ে শিখছি বা কাজ করছি বা যেসব বিষয়গুলোকে আমরা প্রোডাকশনাইজিং করছি, এটা হচ্ছে ন্যারো ইন্টেলিজেন্স। আমরা এখনো জেনারেল ইন্টেলিজেন্সের দিকে যাইনি। সেই ন্যারো ইন্টেলিজেন্সের একটা স্মল পার্ট হচ্ছে মেশিন লার্নিং। সেটা হচ্ছে একটা ছোট সাবসেট, যেটা কিনা এই যে মেশিন যেই টাস্কগুলোকে করতে পারবে এক্সপিরিয়েন্সের থ্রুতে, এই কাজগুলোকে বিভিন্ন অ্যালগোরিদমের সাহায্যে করে থাকে। এবং তারও একটা ছোট সাবসেট হচ্ছে ডিপ লার্নিং, যারা হচ্ছে কাইন্ড অফ, এখানে বলা হয়েছে হিউম্যান ব্রেইনকে মিমিক করে। কথাটা পুরোপুরিভাবে সঠিক না, কারণ হিউম্যান ব্রেইন হচ্ছে অনেক কমপ্লেক্স থিং, বাট হিউম্যান ব্রেইনের যে সম্পর্কটাকে সেখান থেকে একটা নলেজটাকে ট্রান্সফার করে, কাইন্ড অফ যে বিভিন্ন নিউরন বা নিউরাল নেটওয়ার্ক বলে, যেটা ব্রেইনের মতো করে বলা হচ্ছে যে মিমিক করে করা হয়, কিন্তু আসলে ওর অত কমপ্লেক্স সিস্টেম না, কিন্তু ওই ধরনের একটা আইডিয়া থেকে ডেভেলপ করা, সেটাকে বলে হচ্ছে ডিপ লার্নিং বা ডিপ নিউরাল নেটওয়ার্ক। তো সেটা হচ্ছে আমাদের এখানে এআই এমএল ডিএল এর ডিফারেন্সটা এবং সম্পর্কটা। আসলে ডিপ লার্নিং একটা হচ্ছে ছোট সাবসেট, আর যেটাকে আমরা বলছি মেশিন লার্নিং সেটা হচ্ছে অলরেডি অনেক বছর ধরেই যারা স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করে, যারা ডেটা নিয়ে কাজ করে, তারা মেশিন লার্নিং এর অনেক অ্যালগোরিদম নিয়ে কাজ করছে। ওইটাকে অনেক সময় আমরা বলে থাকি কথার মানে এভাবে বলি যে ট্রেডিশনাল মেশিন লার্নিং। আর হচ্ছে ডিপ লার্নিং কে বলা হয় কিছুটা মডার্ন মেশিন লার্নিং, যেটা হচ্ছে খুব বেশি বছর না, গত 10 বছর থেকে 12 বছর ধরে যেটা নিয়ে কাজ চলছে। এবং প্রোডাকশনে যাওয়ার কথা যদি বলি তাহলে খুব রিসেন্ট
গত 4-5 বছর ধরে এগুলো নিয়ে কাজ করছে। বড় বড় কোম্পানিগুলো আরো আগে থেকে করছে, যারা ছোট ছোট কোম্পানি তারা অলরেডি শুরু করেছে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা বিগ থিং, এটা আসলে স্মল পার্ট নিয়ে এখনো কাজ চলছে। তো আরেকটা ওয়ার্ড যেটা আমাদের জন্য বাজওয়ার্ড, সেটা হচ্ছে ডেটা সায়েন্স। তো ডেটা সায়েন্স ব্যাপারটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং এদের সাথে যেমন সম্পর্কিত, এটার সাথে হচ্ছে ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স এবং কারো ডোমেইন স্পেসিফিক নলেজটাও প্রয়োজন হয়। যেমন যদি কেউ ফিনটেক কোম্পানিগুলোতে কাজ করে, যেমন ধরি কোনো কোম্পানি ফিনটেক বিষয়ে কাজ করে, বিকাশ হতে পারে, নগদ হতে পারে, এই কোম্পানিগুলো যখন কাজ করে তাদের কিছু ডোমেইন স্পেসিফিক নলেজও লাগে, তার সাথে মেশিন লার্নিং অ্যালগোরিদম গুলো জানা লাগে, কিছু ম্যাথের বেসিক, স্ট্যাটিস্টিক্স এর বেসিক এগুলো জানা লাগে, বা অ্যাডভান্স জিনিসপত্রও কিছু জানা লাগে, যাতে তারা সেটা কাজটা করতে পারে তাদের যেটা প্রয়োজন। তো ডেটা সায়েন্স ব্যাপারটা কাইন্ড অফ সেই পিওর যে সাবজেক্ট গুলো ছিল, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, এবং যেগুলো আমাদের বলা যায় মডার্ন সাবজেক্ট গুলো, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এগুলোর হচ্ছে একটা সাবসেট, সাবসেট বলা ঠিক হবে না, কাইন্ড অফ দুইটা মিলিয়ে একটা সিস্টেম যেটা দিয়ে আসলে বা স্টাডি বলা যায়, যেটা হচ্ছে ডেটা সায়েন্স। তো এখন কিছু অ্যাপ্লিকেশনস নিয়ে জানবো মেশিন লার্নিং এর। তো যেমন হেলথ কেয়ার একটা বিশাল বড় সেক্টর, এবং এটা খুব রেভিনিউ আর্নিং, যদিও এটা সার্ভিস রিলেটেড ওয়ার্ক, বাট ভালো রেভিনিউ আর্নিং এর একটা সেক্টর হেলথ কেয়ার, এবং খুবই একটা ইম্পর্টেন্ট এবং খুবই আহ, জরুরি একটা সেক্টর। তো এই সেক্টরে কিছু কাজ যেমন রেডিওলজি, ইমেজিং, এইগুলোর ক্ষেত্রে হচ্ছে মেশিন লার্নিং অ্যালগোরিদম, মেশিন লার্নিং এগুলো হেল্প করে। এখনো রিপ্লেস করতে পারেনি, কিন্তু এটা হেল্প করতে পারে, বা এগুলোর ক্ষেত্রে যে আমরা অ্যানালাইসিস গুলো পাই সেই অ্যানালাইসিস গুলোকে আরো বেশি নিখুঁত করতে পারে। তারপর হচ্ছে ফিজিক্যাল রোবটস, যেগুলো সার্জারির অ্যাসিস্ট্যান্স, এটা অলরেডি কিছু কিছু জায়গায় অ্যাপ্লিকেশন লেভেলে চলে গেছে, যেগুলো কাজ করছে। যে রোবটস গুলোকে ডেভেলপ করা, সেই ফিজিক্যাল রোবটস গুলার যে ব্রেইনটা, সেই ব্রেইনটাকে ডেভেলপ করার ক্ষেত্রে মেশিন লার্নিং অ্যালগোরিদম গুলো ইউজ করা হয়। এরপর হচ্ছে ড্রাগ ডিসকভারিতে অলরেডি অনেক কাজ করছে এবং অনেক রিসার্চও হচ্ছে ড্রাগ ডিসকভারির ক্ষেত্রে মেশিন লার্নিং এর ইউজ। এরপরে হচ্ছে প্রস্থেসিস, যেমন অনেকের থাকে যে হাত নেই, পা নেই, এরকম ক্ষেত্রে, বা হাত পা থাকলেও সেটা হচ্ছে 100% কার্যকর না, সেগুলোর ক্ষেত্রে সেই প্রস্থেসিস, প্রস্থেটিক যেই অঙ্গগুলা, সেই অঙ্গগুলা ডেভেলপ করার ক্ষেত্রেও মেশিন লার্নিং এর ইউজ আছে। এরপর আরেকটা বড় সেক্টর যেটা হচ্ছে এডুকেশন। এডুকেশনের ক্ষেত্রে যেসব টেস্ট গুলো হয়, সেই টেস্টগুলোর ক্ষেত্রে সেই টেস্টগুলোর ক্ষেত্রে আরো আধুনিকায়নের ক্ষেত্রে মেশিন লার্নিং এর ইউজ করা যায়। তারপরে হচ্ছে অ্যাসেসমেন্টস গুলা, যেই সব অ্যাসেসমেন্ট গুলো নেওয়া হয় সেগুলোকে আরো আধুনিক করার ক্ষেত্রে মেশিন লার্নিং এর ইউসেজ আছে। এরপরে যেসব একাডেমিক প্লাজিয়ারিজম হয়, চিটিং হয়, সেইগুলোকে রোধ করতে হচ্ছে মেশিন লার্নিং ইউজ করা যায়। এরপরে হচ্ছে পার্সোনালাইজ অ্যাসিস্ট্যান্স, মানে আসলে সবার তো আসলে একই ধরনের শিক্ষাটা নিয়ে আসলে তেমন ভাবে লাভ হয় না। যদি আমরা বাংলাদেশের দিকে দেখি, আমাদের এডুকেশন সিস্টেম হচ্ছে সবার জন্য একই ধরনের সিস্টেমটা, কিন্তু এটাকে যদি পার্সোনালাইজ সিস্টেম করা যায়, যার যেরকম দরকার, যার জন্য যতটুকু পরিমাণে প্রয়োজন, ওই রকম সিস্টেমগুলো ডেভেলপ করার ক্ষেত্রেও অনেক রিসার্চ বা কাজ চলতেছে মেশিন লার্নিং এ। এবং ক্যারিয়ার প্ল্যানিং এর ক্ষেত্রেও হচ্ছে মেশিন লার্নিং, যে কোন সেক্টরের ডিমান্ড কবে থাকবে, কোন সেক্টর নিয়ে এখন পড়া উচিত, এগুলো নিয়েও অ্যানালাইসিস গুলো মেশিন লার্নিং দিয়ে করা যাবে। এরপর আরো একটা ইম্পর্টেন্ট সেক্টর, সেটা হচ্ছে এগ্রিকালচার। এখানে হচ্ছে আমি কখন সিড গুলাকে করব, মানে সিড গুলো কখন বপন করব, এই রকম ব্যাপারগুলোর ক্ষেত্রে মেশিন লার্নিং হেল্প করতে পারে। ওই যে যেরকম বিভিন্ন ধরনের ডেটা গুলো নিবে, টেম্পারেচারের ডেটা, আর্দ্রতার ডেটা, এগুলো থেকে সে অ্যানালাইসিস করে বলতে পারবে কখন আসলে আমার সিডটা করা দরকার। এরপর হচ্ছে ফার্মের ডেটাগুলোকে অ্যানালাইজ করে আমি প্রেডিক্ট করতে পারবো যে কিরকম আমার প্রাইসটা কেমন হতে পারে, বা আমি সামনে কতটুকু গ্রোথ অর্জন করব, বা গ্রোথ সেটা পজিটিভ হবে নাকি নেগেটিভ গ্রোথ হবে, এগুলো অ্যানালাইসিস করা যায়। এবং কিছু ডিজিজ থাকে এগ্রিকালচার ফার্মে, সেইগুলোকে ডিটেকশনের ক্ষেত্রেও হচ্ছে ইউজ করা যায় মেশিন লার্নিং কে এবং ডিপ লার্নিং কে। এবং কিছু মেশিনারিজ আছে যেগুলোকে ডেভেলপ করার ক্ষেত্রে মেশিন লার্নিং এর হেল্প হয়। যদি রোবট সিস্টেম হয়, সেগুলোর ব্রেইন ডেভেলপমেন্টে মেশিন লার্নিং ইউজ হতে পারে। এবং আমি যখন ক্রপস গুলাকে কখন পিক করব, কখন পিক করব না, এই ব্যাপারগুলো অ্যানালাইসিসের ক্ষেত্রেও মেশিন লার্নিং কে ইউজ করা যাবে। এবং সেগুলোকে পুরোপুরি একটা মনিটরিং ড্যাশবোর্ড সিস্টেম চালু করা, যেটাতে আমি মনিটর করতে পারবো ডেটাগুলো, যে কখন কি অবস্থা ক্রপসের, কখন কি লাগবে, সেটার ক্ষেত্রেও মেশিন লার্নিং কে ইউজ করা যাবে। এরপর আরো একটা সেক্টর হচ্ছে গেমিং সেক্টর। এখানে হচ্ছে মেশিন লার্নিং এর কিছু আমরা দেখবো যে কাইন্ড অফ সফলতা গেমিং সেক্টরে, কিন্তু এছাড়া হচ্ছে গেম ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টেও মেশিন লার্নিং এর অনেক কাজ চলছে, কাজ করছে। অনেক গেম আছে যেগুলো মেশিন লার্নিং এনেবলড। তো এখানে হচ্ছে একটা গেমিং এর কথা বলা হয়েছে, যেটা আইবিএম এর একটা
প্রোডাক্ট যেটাকে বলে ডিপ ব্লু। এটা 1997 সালে গ্যারি কাসপারভ ওই সময়ের হচ্ছে চেস চ্যাম্পিয়ন ছিলেন, তাকে হচ্ছে ডিফিট করেছে। এটা হচ্ছে জাস্ট আইবিএম এর একটা ডিপ ব্লু, একটা যেটা একটা অ্যালগোরিদম, একটা গেম যেটাকে ডেভেলপ করা হয়েছিল, সেটা হচ্ছে সেই মেশিনটা একটা মানুষকে হারিয়ে দিয়েছিল চেস কম্পিটিশন। আমরা অনেকেই জানি হয়তো এটা সম্বন্ধে। এর পরবর্তীতে আরো একটা কঠিন গেম ছিল যেটার নাম হচ্ছে আলফাগো, গো গেম। এই গো গেমে হচ্ছে একটা চ্যাম্পিয়নকে, যিনি ছিল লি সিডল, এটা হচ্ছে গুগলের যে ডিপ মাইন্ড আছে, ডিপ মাইন্ডের তৈরি করা একটা মেশিন আলফাগো, সে হচ্ছে লি সিডলকে ডিফিট করেছিল 2016 সালে এটা গো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নে। তো এটা হচ্ছে কিছুটা মেশিন লার্নিং এনেবলড এইসব মেশিনগুলো, এগুলোকে তৈরি করা হয়েছে মেশিন লার্নিং এর যে অ্যালগোরিদম গুলোকে ইউজ করে। এরপরে হচ্ছে রুবিক্স কিউবের আমরা অনেকেই খেলে থাকি। তো এটা হচ্ছে ম্যানুয়ালি যখন কেউ এটাকে সলভ করার ট্রাই করে, এটা হিউম্যান লেভেলে ছিল যে 0.637 সেকেন্ডসে পারে, মেশিন এটাকে করতে পারে 0.380 সেকেন্ডসে। তো এখানে একটা আমাদের ভিডিও আছে, বা এটা আমরা সার্চ করলেও পাবো। তো এখানে আবার আরেকটা খুব ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন হচ্ছে মেশিন লার্নিং এ, সেটা হচ্ছে ড্রাইভারলেস কার, যেটাকে বলে সেলফ ড্রাইভিং কার বা অটোনোমাস ভেহিকল। এটার ক্ষেত্রেও হচ্ছে মেশিন লার্নিং এ করে ডেভেলপ করা, মেশিন লার্নিং অ্যালগোরিদম গুলাকে ইউজ করে। এবং এটা অলরেডি কিছু কিছু জায়গায়, সব জায়গায় এখনো এটাকে ডেমোক্রেটাইজিং করা হয় নাই, কিন্তু কিছু কিছু জায়গায় অলরেডি ইউজ করা হচ্ছে, এখন টেস্টিং প্রসিডিউরে আছে। এখনো ম্যাস প্রোডাকশনে হয়তো বা এখনো যাওয়া হয়নি, কিন্তু খুব শীঘ্রই ম্যাস প্রোডাকশনে যাবে এই জিনিসগুলো। তো টেসলার নাম এসেছে এখানে, টেসলা যেগুলো কাজ করেছে এটা নিয়ে, যে এখানে কিছু ডেটা দেখানো হয়েছে যে ড্রাইভারলেস যেই অটোনোমাস ভেহিকল আছে সেখানে যদি আমরা দেখি ডেথ পার মিলিয়ন মাইলস, প্রতি মিলিয়ন মাইল মানে 10 লক্ষ মাইল চলার পরে কতটুকু পরিমাণে ডেথ হয়, ডেথের হারটা কত, সেটা হচ্ছে অটোনোমাস কারগুলোতে আমরা দেখতে পাচ্ছি 0.35, কিন্তু যেটা ম্যানুয়াল বা যেটা ড্রাইভার চালাচ্ছে সেটাতে হচ্ছে 2.27। তো কিছু কিছু গভর্নমেন্টের পলিসির জন্য অনেক জায়গায় এটাকে শুরু করা যায়নি, বা অনেক জায়গায় শুরু করতে দিলেও সেখানে ড্রাইভার আছেন, সাথে অটো পাইলটও আছে, এবং সেখানে অটোনোমাস ভেহিকল চলছে, বাট একটা ড্রাইভার সাথে থাকছেন যিনি কিনা এটা মনিটর করবেন। তো সব রকমের সমস্যাগুলো থাকা সত্ত্বেও অনেক অনেক জায়গায় বিভিন্ন রকম টেস্ট অনেক বছর ধরেই হচ্ছে, সামনে হয়তো বা ম্যাস প্রোডাকশনে যাবে। এবং সেইফারের ব্যাপারটাকে, যেই সেইফারটা কতটুকু নিরাপদ হবে, এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। তো এটা হচ্ছে এই ফ্যাক্টরটা বলা হয়েছে 6 টাইমস সেফার দেন হিউম্যান ড্রাইভার। এবং আরো কিছু ব্যাপার আছে যে এরা রুট প্ল্যান করার ক্ষেত্রেও খুব ভালো, এবং অন্যান্য আরো কিছু সুবিধা ড্রাইভারলেস কারে পাওয়া যায়, এবং যেগুলো দিয়ে আরো কিছু প্রোডাক্ট তৈরি হবে সামনে। আরেকটা হচ্ছে ফেসিয়াল রিকগনিশন সিস্টেম, এটা অলরেডি অ্যাপ্লিকেশন লেভেলে চলে আসছে, অনেক কোম্পানি অনেক জায়গায় ইউজ করছে। এটা মূলত ইউজ করা হয় হচ্ছে অ্যাটেন্ডেন্স সিস্টেম বিল্ড আপ করার ক্ষেত্রে, যারা কখন আমরা চেকিং ইন করছি, কখন চেকিং আউট করছি অফিস থেকে, এই ব্যাপারগুলোর ক্ষেত্রে, এবং স্কুলে ইউজ হচ্ছে, সিকিউরিটি চেক পয়েন্টস গুলোতে ইউজ করা হচ্ছে, সার্ভেইলেন্সের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে। চায়নার একটা সিচুয়েশন নিয়ে এখানে একটা আর্টিকেল আছে, যেখানে সার্ভেইলেন্স করার ক্ষেত্রে এটা কিছু পজিটিভ ব্যাপারও আছে, নেগেটিভ ব্যাপারও আছে। অনেকে মনে করে যে না, মানুষের স্বাধীনতাকে হস্তক্ষেপ করা হচ্ছে এই সার্ভেইলেন্সের মাধ্যমে, আবার এটার কিছু পজিটিভ ইম্প্যাক্ট হচ্ছে, সিকিউরিটি গুলো ব্যাপারে জানা যাচ্ছে। এবং এটা হলো ব্যাপার। এবং ওয়ার্ড বলা হয় যে যেসব যারা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং এ যত বেশি ডেভেলপ হবে, তাদের কিন্তু আলটিমেটলি সামরিক শক্তি যেটা আমরা বলি সেটাও কিন্তু আসলে বেশি থাকবে। এছাড়া কাস্টমার কেয়ার, এই কাস্টমার কেয়ার গুলোর অটোমেশনের করার ক্ষেত্রে আগে যেমন কাস্টমার কেয়ারে অনেক লোক দরকার ছিল, এখন এগুলো অটোমেশন করার ক্ষেত্রে এদের ডেটাগুলোকে অ্যানালাইসিস করে বিভিন্ন রকম চ্যাটবট ডেভেলপ করে আসলে কাস্টমার কেয়ার গুলাতে হেল্প করা হয়ে থাকে। এতে হিউম্যান যে লোডটা ছিল মানুষের জন্য যে কাজ করা, সেটা কমে আসছে। এবং আসলে এখানে মানুষের কাজ করার ক্ষেত্র কমে যাচ্ছে তা না, আসলে এটা কাইন্ড অফ বলা যায় যে এআই মেশিন লার্নিং এটা বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাসিস্ট্যান্ট হিসেবে ভালো কাজ করছে। সেন্টিমেন্ট অ্যানালাইসিস, আসলে আমার যেই চ্যাটবট গুলো থেকে বা যে ডেটাগুলো থাকে কাস্টমার কেয়ারে, সেটা কি সেন্টিমেন্ট প্রকাশ করে, কাস্টমারটা আসলে আমাদের প্রোডাক্টের উপরে পজিটিভলি রিভিউ দিবে কিনা, নেগেটিভলি রিভিউ দিবে কিনা, এই ব্যাপারগুলো জানা যায়। এবং আরো অন্যান্য যে আমরা অন্য কোনো ইনকোয়ারিতে রাউট করে দিব কিনা, আমার কাছে জিজ্ঞেস করলো, আমি হয়তো বা ফাইন্যান্স ডিপার্টমেন্টে তাকে রাউট করতে হবে, সে রাউট করার ক্ষেত্রে অটোমেটিক্যালি তার কোয়েশ্চেনের ধরন দেখে অ্যানালাইজ করে রাউট করে দিচ্ছে ওই
ডিপার্টমেন্টে, যে ডিপার্টমেন্টে তার হয়তো বা কোয়েরি থাকতে পারে। এবং আরো ব্যাপার হচ্ছে যে ফোন সাপোর্ট গুলার ক্ষেত্রে যেসব ফোন সাপোর্ট গুলো থাকে এগুলো কিন্তু খুব রিডান্ডেন্ট সাপোর্ট হয়, একই ধরনের সাপোর্ট অনেকের দরকার হয়, এইগুলার অটোমেশনের ক্ষেত্রেও মেশিন লার্নিং ইউজ করা যাচ্ছে। ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে আমরা যেহেতু ম্যানুফ্যাকচারিং বেসড কান্ট্রি না, আমাদের দেশে হয়তো বা আমরা বুঝতে পারছি না, কিন্তু যেই সব দেশগুলো ম্যানুফ্যাকচারিং বেসড কান্ট্রি ওই সব দেশে অনেক কাজ করা হচ্ছে মেশিন লার্নিং রিলেটেড, মেশিন লার্নিং অ্যালগোরিদম দিয়ে বিল্ড করা ওগুলোর পাওয়ার্ড যেই রোবট গুলো আছে সেগুলো দিয়ে। তো এখানে হিউম্যানের সাথে কিছু কোলাবোরেশন, এখানে একটা ব্যাপার উল্লেখ করা হয়েছে জেনারেটিভ ডিজাইন। এই জেনারেটিভ ডিজাইন বলতে হচ্ছে নতুন নতুন ডিজাইন গুলাকে জেনারেট করা যায় এক্সিস্টিং ডিজাইন গুলো থেকে। হতে পারে যে একটা ব্র্যান্ডের এক ধরনের তারা ডিজাইন করে, সেখান থেকে নতুন ধরনের ডিজাইনটাকে আমরা ডেভেলপ করতে চাই, তখন কিছু জেনারেটিভ মডেল আছে সেগুলো দিয়ে এই ডিজাইন গুলাকে ডেভেলপ করা যায় এবং প্রেডিক্ট করা যায় আমার কতটুকু আসলে দরকার। আমার যেহেতু ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমার ওয়্যার হাউস গুলোতে কি পরিমাণে প্রোডাক্টকে আমি রাখতে পারবো এবং আসলে সামনে কতটুকু প্রোডাক্ট লাগবে, এটা খুব একটা ইম্পর্টেন্ট ডেটা। এই ডেটাগুলোকে প্রেডিক্ট করা যায় এবং কিছু ড্যাশবোর্ডের মাধ্যমে স্মার্ট নোটিফিকেশন সিস্টেম চালু করা যাবে, যেখানে আসলে প্রত্যেকটা যেহেতু সাপ্লাই চেন গুলো খুব বড় হয়, এই সাপ্লাই চেন গুলোর প্রত্যেকটা এন্ডে নোটিফাই করার জন্য মেশিন লার্নিং এর মেশিন লার্নিং বেস সিস্টেম ডেভেলপ করা যায় এবং প্রসেসগুলোকে অপটিমাইজ করা যায় এবং অটোমেট করা যায়। অনেক প্রসেসগুলো থাকে রিডান্ডেন্ট, এগুলোকে অটোমেট করার ক্ষেত্রে ইউজ করা যায়। এবং রোবোটিক্সের ক্ষেত্রে এখানে যেই রোবোটিক্সের যেই ছবিটা দেখানো হচ্ছে, এটা আসলে ইউএস এর একটা কোম্পানি, তাদের একটা রোবট। এটা কাইন্ড অফ নেমটা মনে হয় বোস্টন রোবোটিক্স টাইপ কিছু। তো সেই রোবট কোম্পানিটার হচ্ছে দেখা যাবে যে এদের যেই ব্রেইনটা ডেভেলপ করা, রোবটের ব্রেইনটা সেই ডেভেলপ করার ক্ষেত্রে মেশিন লার্নিং এর ইউজ আছে। এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট যেগুলো আমরা ইউজ করছি অলরেডি আমাদের মোবাইলে, সেটা হতে পারে আমাদের অ্যাপল প্রোডাক্টের ক্ষেত্রে সিরি, তারপরে হচ্ছে গুগলের ক্ষেত্রে ওকে গুগল, তারপর অ্যালেক্সা, তারপরে হচ্ছে কর্টানা অ্যামাজন প্রোডাক্টের ক্ষেত্রে। এই বিষয়গুলো মাইক্রোসফটের ক্ষেত্রে কর্টানা, অ্যালেক্সা হচ্ছে অ্যামাজনের। তো এই ভয়েস অ্যাসিস্ট্যান্ট গুলার ক্ষেত্রে মূলত মেশিন লার্নিং এর অ্যাপ্লিকেশন এগুলো। এবং আর্ট এবং লিটারেচার এটার ক্ষেত্রেও নতুন ধরনের আর্টওয়ার্ক জেনারেট করা, যেটা আমি একটু আগে ম্যানুফ্যাকচারিং এ বলছিলাম যে ডিজাইনটাকে যেমন জেনারেট করা যায়, ঠিক তেমনি আমরা আমাদের যারা অনেক ভালো আর্টিস্ট ছিল লেজেন্ডারি, তাদের আর্টিস্ট গুলো থেকে তাদের আর্টিস্ট গুলোকে রেপ্লিকেট করা, নতুন ধরনের সেগুলো থেকে জেনারেট করার জন্য মেশিন লার্নিং এর অ্যালগোরিদম আছে যেটা জেনারেটিভ মডেল দিয়ে করা হয়। এবং এই যে ফেক ফেস গুলাকে ডেভেলপ করা, এটা হচ্ছে জেনারেটিভ মডেলের একটা অ্যাপ্লিকেশন। এবং আরো অন্যান্য ক্ষেত্রে দেখা যায় ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এবং জেনারেটিভ মডেল এইগুলোকে একসাথে করে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের নতুন নতুন নভেল রাইট করা, বিভিন্ন নতুন নতুন ধরনের পোয়েম রাইট করা, এগুলো হচ্ছে ইভেন মুভির স্ক্রিপ্ট রাইট করা, এগুলো অলরেডি ইন্ডাস্ট্রি বিল্ড আপ হয়ে গেছে, কাজ চলছে এগুলোর। যে যে স্ক্রিপ্টটা আছে মুভির, সেই স্ক্রিপ্টটা হচ্ছে রাইট করা হচ্ছে মেশিন দিয়ে এবং সেই স্ক্রিপ্টে দিয়ে মুভি তৈরি করা, এগুলো নিয়ে খুব ইন্টারেস্টিং কাজগুলো আছে, আমরা এগুলো যদি সার্চ করি আমরা খুঁজে পাবো। সো এখানে আরো কিছু যেমন ট্রাফিক লাইট কন্ট্রোল, ইম্পর্টেন্ট কেমিস্ট্রি, যেগুলো বেসিক সায়েন্স, সেখানের ক্ষেত্রে মেশিন লার্নিং এর ইউজ আছে। যেগুলো বিডিং এবং অ্যাডভার্টাইজিং এইসব কাজগুলো যারা করে সেখানে মেশিন লার্নিং এর অ্যাপ্লিকেশনস আছে। ক্রিমিনোলজিতে অনেক ইম্পর্টেন্ট, মানে অনেকদিন ধরে ইউজ হচ্ছে মেশিন লার্নিং, এই রিলেটেড অনেকগুলো প্রোডাক্ট আছে। এবং কেন এটার ডিমান্ডটা বাড়ছে আসলে, এতক্ষণ ধরে আমরা অনেক অ্যাপ্লিকেশন দেখলাম অনেকগুলো সেক্টরে, সেই সবকিছু আমাদের জীবনের সাথে পুরোপুরি রিলেটেড। কোনোটা হতে পারে কাইন্ড অফ, কোনোটা হচ্ছে এডুকেশন সেক্টর, কোনোটা হচ্ছে অন্যান্য কিছু। তো এই সকল সেক্টরে আমরা দেখলাম যে মেশিন লার্নিং এর অ্যাপ্লিকেশনস গুলো আছে। এখানে একটা হ্যান্ড রেইজ দেখলাম, তো আমরা যদি কোনো কোয়েশ্চেন থাকে আমরা জাস্ট প্রোগ্রামটার শেষে দিয়ে আমরা কিউএনএ করব, ঠিক আছে? আর এখানেও যদি কোনো স্লাইডে কোনো কোয়েশ্চেন থাকে ওইটাও আমরা হচ্ছে কিছুক্ষণ পরে ওইটা নিয়ে ফিরবো। তো এখন আবার যদি আমরা কন্টেন্টে ফিরে আসি, এখানে ডিমান্ডটা কেন আসলে এক্সপ্লোড করছে। প্রথমত হচ্ছে আগে যেই আমাদের বর্তমানে যে কম্পিউটারস গুলো আছে এগুলো অনেক পাওয়ারফুল কম্পিউটার, এখানে আমরা যেই রকম মেশিন লার্নিং অ্যালগোরিদম গুলো চালানোর ক্ষেত্রে, বা যদি আরো ভালোভাবে বলতে চাই ডিপ লার্নিং যে অ্যালগোরিদম গুলো আছে এইগুলো চালানোর ক্ষেত্রে, এগুলো দিয়ে আমরা যখন বলা হয় একটা কথা যে মডেলকে ট্রেন করা, এই ট্রেন করার ক্ষেত্রে যেই কম্পিউটিং পাওয়ারটা লাগে সেটা কিন্তু
আজ থেকে 20 বছর আগে বা 15 বছর আগে এত ভালো ছিল না, এখন যেরকম ভাবে ডেভেলপ হয়েছে। বিভিন্ন কোম্পানি তারা জিপিইউ ডেভেলপ করছে, ভালো সিপিইউ ডেভেলপ করছে, যেগুলোর কারণে হচ্ছে আমরা এই অ্যালগোরিদম গুলোকে চালাতে পারছি, এগুলো থেকে আসলে আমরা অ্যানালাইসিস গুলোকে নিতে পারছি। এবং ক্লাউড শুধুমাত্র যে আমার নিজের কম্পিউটার লাগবে এরকম না, হতে পারে অ্যামাজন, তাদের হচ্ছে ক্লাউড সার্ভিস আছে, মাইক্রোসফটের আছে, গুগলের আছে, তারা হচ্ছে পাওয়ারফুল কম্পিউটিং পাওয়ার, মানে পাওয়ারফুল কম্পিউটিং যে ব্যাপারগুলো আছে ওগুলো সমৃদ্ধ কম্পিউটারগুলো থেকে আমি তাদের কাছ থেকে রেন্ট নিতে পারি, কাইন্ড অফ পে অ্যাজ ইউ গো। আমি যতটুকু সময় ইউজ করবো অতটুকু সময় পে করতে হবে। ওই সব বিষয়গুলো আছে যেখান থেকে আমি পাওয়ারফুল কম্পিউটিং এর রেন্ট নিতে পারবো এবং আমি আমার মডেলগুলোকে ট্রেন করা, টেস্ট করা, এই কাজগুলো করতে পারবো। এবং আরো হচ্ছে কম্পিউটিং এর কস্ট কমে আসছে। অনেক ক্ষেত্রে হয়তো কোভিড এর কারণে কিছু কস্ট বেড়ে গেছে, কিন্তু ওভারঅল যদি দেখি যে কম্পিউটিং এর যে কস্ট এটা হচ্ছে ডিক্রিজ করছিল এবং এখন ডিক্রিজ করছে আবার। তো এইসব ব্যাপারগুলো এই ডিমান্ড বাড়ার ক্ষেত্রে একটা মানে কাইন্ড অফ বলা যায় প্রভাবক। আর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা হচ্ছে ডেটাগুলো বেড়েছে। যেমন সোশ্যাল, যেভাবে আমরা দেখছি যে সোশ্যাল নেটওয়ার্ক সাইট গুলো আছে, ফেসবুক, তারপর হচ্ছে এছাড়া টুইটার আছে, এই সব কিছু থেকে অনেক অনেক ডেটা জেনারেট হচ্ছে। এছাড়াও ইন্টারনেটের যেহেতু ইউজফুলনেস অনেক বেড়ে গেছে, অনেক মানুষ ইউজ করছে, তো এই কারণে আমরা বিভিন্ন রকম ডেটা জেনারেট হচ্ছে, যে ডেটাগুলো সেই অ্যালগোরিদম গুলো যেগুলোর কথা বললাম, মেশিন লার্নিং অ্যালগোরিদম, এই অ্যালগোরিদম গুলোকে ট্রেন করার ক্ষেত্রে সেই অনেক বেশি ডেটা প্রয়োজন হয়। বা ডিপ লার্নিং এর বেলায় চিন্তা করলে আরো বেশি ডেটা প্রয়োজন হয়। সেই ডেটাগুলো আগে ছিল না, এত ডেটা, এখন সেই ডেটাগুলো পাওয়া যাচ্ছে। তো এই কারণে এটা ডিমান্ডও বেড়েছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে বিভিন্ন রকম ইন্ডাস্ট্রি ডেভেলপ হয়েছে, কাইন্ড অফ যদি বলি ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং যেখানে প্রয়োজন হয়। এখন আমরা যদি আমাদের দেশের দিকেও তাকাই তাহলে দেখবো অনেকগুলো স্টার্ট আপ আছে যারা ভালো গ্রোথ নিয়ে আসছে। এদের কিন্তু ডেটা ড্রিভেন ডিসিশনটা মেক করতে হয় পুরোপুরি ডেটা দিয়ে, তাদের আগের ডেটাগুলো থেকে, এবং বিভিন্ন রকম ট্রেন্ড বের করতে হয়, কখন কোনটা ট্রেন্ড হতে পারে, কখন কোনটা বেশি লাগতে পারে, বিভিন্ন রকম প্রেডিকশন প্রয়োজন হয়। এইগুলোর রিকোয়ারমেন্ট বেড়ে গেছে বিজনেসের ক্ষেত্রে, এবং মানুষের কাছ থেকে সেগুলো ডেটাও পাওয়া যাচ্ছে, সেগুলোকে অ্যানালাইসিস করার ক্ষেত্রে মেশিন লার্নিং ইউজ হচ্ছে। এবং অটোমেশনের একটা ডিমান্ড আসছে, যে এখন সব কাজগুলোকে আমরা যেগুলো রিপিটিটিভ টাস্ক ওগুলোকে অটোমেট করতে চাই, সেই অটোমেট করার ক্ষেত্রে সেই সিস্টেমগুলোকে বিল্ড করার জন্য আমাদের ডেটাও আছে। তো সেই ডেটাগুলো থেকে অ্যানালাইসিস করে সেই ডেটাগুলো থেকে সিস্টেমগুলোকে বিল্ড করার ক্ষেত্রে মেশিন লার্নিং এর পাওয়ারটা দরকার। এখানে একটা আমরা হাইপ সাইকেল ইউজ করেছি, এটা হচ্ছে গার্টনার থেকে নেওয়া। এই হাইপ সাইকেলটা তারা প্রতি বছর দিয়ে থাকে, এটা গত বছরের সেপ্টেম্বর রিলিজ করা। এখানে দেখা যাচ্ছে যে কাইন্ড অফ কয়েকটা ভাগে ভাগ করা আছে। আমরা যদি প্রথম যে ভাগটাকে দেখি, এটা হচ্ছে ইনোভেশন ট্রিগার, এবং এটাকে বলা হয় এক্সপেকটেশনে যেটা পিকে থাকে সেটা। এরপরে আরো কয়েকটা ধাপ থেকে গিয়ে প্রোডাক্টিভিটির প্ল্যাটিউটা লাস্টের ধাপটা। তো নিচে আমরা দেখবো যে পয়েন্টগুলোর কিছু কালারের সাথে কিছু মিনিং আছে, যে কখন তারা সেই প্রোডাক্টিভিটির ওই প্ল্যাটিউতে পৌঁছাবে। সেটা ক্ষেত্রে যেটা এরকম স্কাই ব্লু কালার সেটা হচ্ছে 2 থেকে 5 বছর লাগবে, যেটা হচ্ছে ব্লু কালার বা নেভি ব্লু টাইপের কালার সেটা হচ্ছে 5 থেকে 10 বছর লাগবে, অরেঞ্জ ট্রায়াঙ্গেলটা হচ্ছে বললো 10 থেকে 10 বছরের বেশি লাগবে, আর কিছু আছে যেটা অবসোলেট হয়ে গেছে। তো এখন আমরা যদি এখানে দেখি কিছু কিছু জিনিস আমাদের জানা আছে, যেমন কম্পিউটার ভিশন, এটা এখন মিডলে আছে, এটা সামনে হচ্ছে একটা ম্যাস প্রোডাক্টিভিটিতে যাবে বা প্রোডাকশনে যাবে। আবার যদি আমরা দেখি আমাদের জানা কোনো টপিক ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এটার হাইপটা আগে আরো বেশি ছিল, এখন হাইপ কমে আসছে কিন্তু সামনে ম্যাস প্রোডাকশনে যাবে। ডিপ লার্নিং এগুলোর হাইপটাও আগে বেশি ছিল, এখন হচ্ছে সামনে এটা হয়তো ম্যাস প্রোডাকশনে যাবে। তো এইটা হচ্ছে গার্টনার, এরা বিজনেস নিয়ে অ্যানালাইসিস করে। তো এইখান থেকে আসলে এদের এই ডেটাগুলো থেকে জানা যায় যে কোনটার সামনে হচ্ছে ম্যাস প্রোডাকশনে যাবে, কোনটার এখন হাইপ আছে, কোনটার সামনে কি অবস্থা হবে, এগুলো নিয়ে কিছু প্রেডিকশন করা যায়। তো এখানে আমাদের অনেকগুলোই জানা জানা বিষয়ের নামও লেখা আছে, অনেকগুলো অজানা বিষয় আছে। এরপরে হচ্ছে ক্যারিয়ার মেশিন লার্নিং এর, যেহেতু আমাদের মেশিন লার্নিং আমরা শিখবো, তো শেখার পেছনে তো একটা উদ্দেশ্য থাকবে যে আমরা আমাদের ক্যারিয়ারটা আসলে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হতে চাই বা এআই ইঞ্জিনিয়ার হতে চাই বা ডেটা সায়েন্টিস্ট হতে চাই। তো এই ক্যারিয়ারটা যদি বলি, এই মেশিন লার্নিং এর ক্যারিয়ারের রিলেটেড আমরা অনেক জব অফার গুলো দেখতে পাবো লিঙ্কডইন, গ্লাসডোর, মনস্টার, ইনডিডে, এবং কিছু রিমোট জব অপরচুনিটি তৈরি হয়েছে, যেমন টিউরিং এ অনেক রিমোট জব পাওয়া যায়।
তো এগুলো থেকে আমরা হয়তো বা এখন অনেকেই আমরা জব রেডি না, যে না আমরা জব করার জন্য রেডি হইনি কিন্তু রেডি হতে চাচ্ছি, তারা কিন্তু এইসব জায়গাগুলো থেকে আমরা জব ডেসক্রিপশন গুলাকে দেখতে পারি যে আসলে তারা কি চাচ্ছে। সেখান থেকে আমরা হয়তো বা ওই সব স্কিল গুলোকে অ্যাকোয়ার করতে পারি। স্কিল গুলোকে অ্যাকোয়ার করা হলে আমরা অ্যাপ্লাই করতে পারি। যারা আমরা কিছুটা স্কিল অ্যাকোয়ার হয়ে গেছে তারা অলরেডি অ্যাপ্লাই শুরু করে দিতে পারি। এই জায়গাগুলোতে গেলে আমরা দেখবো অনেক অনেক জব অফার। আমি এখানে নাম্বারগুলো রাখতে চাচ্ছিলাম কিন্তু নাম্বারগুলো হিউজ। আপনারা যদি জাস্ট লিঙ্কডইনে যান, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার লিখে সার্চ দেন, বাংলাদেশেও দেখবেন কিছু জব অফার আছে, অল্প। কিন্তু অন্যান্য দেশে যদি বলি, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যদি বলি, আপনি দেখবেন অনেক, প্রায় 30,000-এর মতো জব পাওয়া যাবে, যেগুলো মেশিন লার্নিং বা মেশিন লার্নিং রিলেটেড। এবং ইউএসএ তে তো আরো বেশি, লাখখানেক জব পাওয়া যাবে। যেগুলো যদি দেখি, এগুলো জব ডেসক্রিপশন থেকে আমরা আসলে বুঝতে পারবো যে আমাদের কোন কোন স্কিল গুলাকে শেখা দরকার বা কিছু, এগুলো নিয়ে একটা আইডিয়া পাওয়া যাবে। এবং যারা আমরা অলরেডি স্কিল গুলো অ্যাকোয়ার করেছি তারা আমরা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাইও করতে পারবো। তো এর পরবর্তী স্লাইডে যে বিষয়টা, বাংলাদেশি কিছু কোম্পানির কথা উল্লেখ করলাম, যেহেতু আমরা এখন হয়তো বা আমাদের প্রথম অ্যাটেম্প্ট হিসেবে অনেকে বাংলাদেশি কোম্পানিগুলোতে অ্যাপ্রোচ করতে পারি। সেক্ষেত্রে এইখানে যে কোম্পানিগুলো আমি উল্লেখ করেছি এইগুলোর বাইরেও অনেক অনেক বড় বড় কোম্পানি আছে যারা অনেক কাজ করছে। এটা হচ্ছে, আমি জাস্ট এই ডাটাটা নিয়েছি গত বছর, যারা গত 6 মাসে যারা মোটামুটি মেশিন লার্নিং রিলেটেড সার্কুলার করেছে, এদের মধ্যে এই কোম্পানিগুলো আছে। ইনফোলিটিক্স আছে, যারা মোটামুটি প্রতি বছর মিনিমাম 5 জন করে নিচ্ছে। তারপরে ব্রেইন স্টেশন 23, এই কোম্পানিটা নিচ্ছে। বিজিআইটি, তারা 5 থেকে 10 জন নিচ্ছে। এরপরে এখানে সোশিয়ান আছে, এখানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে কাজ করে তারা। ইন্টেলিজেন্ট মেশিনস আছে, তারা লোক নিচ্ছে। তো এই কোম্পানিগুলোতে আমরা দেখবো নেক্সট সলিউশন ল্যাব আছে, এই কোম্পানিতে হচ্ছে গত বছরের শেষের দিকে 5 জন নিয়েছে। তো বিভিন্ন জায়গায় হচ্ছে এখানে আমরা অফার গুলো পাচ্ছি। এগুলো গত বছর বা তার আগেও আমরা দেখেছি এই জবগুলোর অফার কম ছিল, কিন্তু এখন অনেক জব অফার গুলো আপনি পাবেন, যেগুলো হচ্ছে বাংলাদেশেরই কোম্পানি, যারা হয়তো বা বাইরের কারোর জন্য, ক্লায়েন্টের জন্য কাজ করছে। তারা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার এই টাইপের পজিশনের জন্য লোক চাচ্ছে। কোথাও মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, কোথাও হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ইঞ্জিনিয়ার, কোথাও কম্পিউটার ভিশন ইঞ্জিনিয়ার, কোথাও চাইতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিনিয়ার, বা কোথাও সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইন এআইএমএল। এইরকম বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের পজিশনে হচ্ছে। এবং এছাড়াও যদি দেখি আমরা, যেগুলো আমাদের স্টার্ট আপ আছে বা ফিনটেক কোম্পানিগুলো আছে, তারা ডেটা সায়েন্টিস্ট রোলের জন্য নিচ্ছে। কিছু কিছু কোম্পানি ফ্রেশারদেরকে নিচ্ছে। অনেক এই এখানে যেগুলো আমি উল্লেখ করেছি তারা সবাই ফ্রেশারদেরকে নেয়। এবং অন্যান্য কিছু কোম্পানি আছে যারা হচ্ছে ডেটা সায়েন্টিস্ট পজিশনের জন্য একটু এক্সপিরিয়েন্সড লোকজনও নিচ্ছে। তো এদের জব ডেসক্রিপশন আমরা দেখতে পারি আসলে তারা কি চায়, সেখান থেকেও আমরা আইডিয়া নিতে পারি আসলে আমরা কিভাবে জব রেডি হব। তো এর পরবর্তীতে কিছু স্টার্ট আপ পুরো ওয়ার্ল্ডের, এটা হচ্ছে সিবি ইনসাইটস এর একটা ডেটা থেকে নেওয়া হয়েছে। এখানে মোটামুটি আমাদের অনেকগুলো স্টার্ট আপ নিয়ে লেখা আছে যারা পুরোপুরি এআই নির্ভর, মানে পুরোপুরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এগুলো নিয়েই কাজ করে। তো এগুলোর মধ্যে অনেকগুলো কোম্পানি এখানে আছে যেখানে বাংলাদেশিরা চাকরি করছে, কেউ রিমোট জব করছে, কেউ ওখানে গিয়ে জব করছে। তো এই অলরেডি এইগুলো বিগ বিগ নেম, এই কোম্পানিগুলো অলরেডি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে। এরপরে আরো কিছু স্টার্ট আপ আছে, সেই স্টার্ট আপ গুলাও হচ্ছে এআই বেসড। এখানে যেমন এই যে H2O এআই, এখানে বাংলাদেশিরা জব করছে। ক্ল্যারিফাই আছে, আরো অন্যান্য কোম্পানিগুলো আছে যেখানে বাংলাদেশিরাও জব করছে। তো এরপরে আমি বলতে চাচ্ছিলাম যে কিভাবে বেনিফিট পাবো আমরা এমএল থেকে, সেটা হচ্ছে কারা কারা পাবে আর কি। কোম্পানি ওনার, অন্টারপ্রেনার্স, অনেকের কাছে আমাদের অন্টারপ্রেনারশিপ আইডিয়া থাকতে পারে নতুন কোন স্টার্ট আপের, যেগুলো মেশিন লার্নিং পাওয়ার্ড একটা কিছু হবে। আমরা কোনো প্রোডাক্ট ডেভেলপ করতে পারি, সেই প্রোডাক্ট ডেভেলপমেন্টের টিমের ক্ষেত্রে মেশিন লার্নিং প্রয়োজন হয়। আসলে কোন প্রোডাক্টটা ডিমান্ড থাকবে, প্রোডাক্টটা আমি কিভাবে ডেভেলপ করব, কি প্রোডাক্টটা ডেভেলপ করব। এরপরে সেলস অ্যান্ড মার্কেটিং এর ক্ষেত্রে অনেক প্রেডিক্টেড ডেটা লাগে, অ্যানালাইসিস লাগে, সেগুলোর ক্ষেত্রে মেশিন লার্নিং প্রয়োজন হয়। হিউম্যান রিসোর্স এর ক্ষেত্রে যে আমি সিভি গুলো থেকে যে কোন সিভিটা ভালো এইগুলোর ক্ষেত্রে, এবং কোন আমাদের অ্যাপ্লিকেন্ট গুলো ভালো হবে এইগুলোর অ্যানালাইসিস করার ক্ষেত্রেও কিন্তু অলরেডি এগুলো মার্কেটে, এই প্রোডাক্ট গুলো আছে। আমাদের দেশে পুরোপুরি ভাবে ইউজ না হলে অন্যান্য দেশে এগুলো ইউজ হচ্ছে।
ম্যানুফ্যাকচারিং, আমরা যেহেতু ম্যানুফ্যাকচারিং বেস কাজ করি না আমাদের দেশে, এই জন্য ম্যানুফ্যাকচারিং এর টিমগুলা বা এই ম্যানুফ্যাকচারিং এর পুরো লাইফ সাইকেলটা ডেভেলপ করার ক্ষেত্রে মেশিন লার্নিং এর ইউসেজটা আমরা দেখতে পাবো না, কিন্তু তারপরও জায়গা আছে আমাদের দেশে। যেহেতু একটা রেডিমেড গার্মেন্ট ফ্যাক্টরি আছে, এই সেক্টরটা খুব ভালো, এখানের ক্ষেত্রে হয়তো আমরা নতুন নতুন ভাবে চিন্তা করতে পারি যে মেশিন লার্নিং এ কিভাবে কাজ করা যায়। এবং স্টুডেন্ট, টিচার, এরা তো অলরেডি অনেক, যারা মেশিন লার্নিং বা কম্পিউটার সায়েন্স বা স্ট্যাটিস্টিক্স এগুলোতে পড়েন বা পড়ান, তারা অনেক রিসার্চ করছেন মেশিন লার্নিং রিলেটেড, ভালো ভালো অনেক কিছু তারা পাবলিশ করছেন পেপারগুলো। স্পেশালি গত 2 বছরও যদি দেখি আমরা, অনেক ভালো ভালো অনেক কিছু পেপার পাবলিশ হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, বিভিন্ন কাইন্ড অফ রিসার্চ ল্যাবগুলো থেকে। তো এখন কিভাবে শিখতে পারি আমরা? শেখার জন্য শুরুটার ক্ষেত্রে আমি যেমন হচ্ছে আমার শুরুর ক্ষেত্রে কোর্সেরা অনেক হেল্প করেছে। কোর্সেরা থেকে কিছু কোর্স, যেমন মেশিন লার্নিং এর একটা কোর্স ছিল অ্যান্ড্রুং এর, সেটা আমি সেখান থেকে অনেক কিছু শিখেছি। ডিপ লার্নিং এর একটা স্পেশালাইজেশন ছিল, সেটা আমি করেছিলাম। ওগুলো শুরু করার জন্য অ্যাজ এ স্টার্টার খুব ভালো। পরবর্তীতে আমরা বুঝতে পারবো হ্যাঁ কোন দিকে যেতে হবে, কি শিখতে হবে, কিন্তু স্টার্ট হিসেবে এই সব জায়গাগুলো ভালো কোর্সেরা। টুয়ার্ডস ডেটা সায়েন্স এই ব্লকটাতে একেবারে বিগিনার লেভেলে বা ইন্টারমিডিয়েট লেভেলের জন্য সবসময় প্রয়োজন হয় অনেক কিছু দেখার ক্ষেত্রে, রিভিউ করার ক্ষেত্রে। এটা একটা ব্লগ সাইট, এখান থেকে আমরা জানতে পারি, শিখতে পারি। যাদের ব্লগ পড়তে ভালো লাগে তারা এগুলো দেখতে পারি। এবং ইউডেমি আছে, এখানে কিছু কোর্স পাওয়া যায়, খুব কম টাকায় কিনতে পাওয়া যায়, সেগুলো থেকে আমরা লার্ন করতে পারি। ডিজোন, এখানে একটা ব্লগ সাইট, এখান থেকে অনেক কিছু শেখা যায়। ইউটিউবে অনেক অনেক ভিডিও আছে এখন, যেগুলোতে অনেক সুন্দর সুন্দর করে অনেক ভালোভাবে এক্সপ্লেইন করে মেশিন লার্নিং, ডিপ লার্নিং এবং অ্যাডভান্স জিনিসগুলো, ইভেন কি যেসব পেপারগুলো পাবলিশ হয় সেই পেপারগুলোর সুন্দর সুন্দর এক্সপ্লেনেশন, এইসব ভিডিওগুলো ইউটিউবে পাওয়া যায়, সেগুলো থেকে আমরা শিখতে পারি। এবং ভালো ভালো অনেক ভালো ভালো বই আছে। আমি একটার কথা বলছিলাম, হ্যান্ডস অন এমএল, তো সেই বই আছে। আরো কিছু বই আছে যেগুলো থেকে খুব ভালোভাবে শেখা যাবে। ক্যাগলে কিছু টিউটোরিয়াল থাকে যেগুলো থেকে শেখা যায়, এবং পরবর্তীতে শেখার পরে ওখানে কম্পিটিশন গুলোতে আমরা পার্টিসিপেট করতে পারি। সেই কম্পিটিশনে পার্টিসিপেট করলে কিন্তু আমরা আসলে অনেকটা জব রেডি এক্সপিরিয়েন্স গুলো পাবো, আসলে জবে গিয়ে যা করতে হবে ওই ধরনের কিছু জিনিস রেপ্লিকেট করতে পারবো অনেক ক্ষেত্রে। এখন যেটা বিষয়টা, আজকে যেই প্রোগ্রামটা যারা অ্যারেঞ্জ করেছে, স্কিল এক্সপ্রেস, এদের নিয়ে আমরা একটু জেনে নিব স্কিল এক্সপ্রেস আসলে কি করে। এরা আসলে স্কিল অ্যাসেসমেন্ট এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম বাংলাদেশে। আর হচ্ছে এরা ডিমান্ডিং যে স্কিল গুলো আছে সেগুলোর ট্রেনিং গুলো দিয়ে থাকে, সেগুলোর জন্য টেস্ট এবং অলরেডি সার্টিফিকেশনও তারা চেষ্টা করছে ডেভেলপ করতে। এটা প্রফেশনালদের জন্য একটা প্ল্যাটফর্ম, স্টুডেন্টদের জন্য, দুই ধরনের মানুষই আমরা এখানে থেকে শিখতে পারি। এরপরে হচ্ছে আমরা এখানে হচ্ছে পাইথন, মেশিন লার্নিং, ডিপ লার্নিং রিলেটেড কিছু ট্রেনিং অফার হয়ে থাকে। যারা আমরা বিগিনার আছি, আমাদের অলরেডি ইন্টারনেটে আসলে অনেক জায়গা আছে শেখার। যাদের মনে হয় হয়তো বা আমার হেল্প লাগবে, আমি শিখতে চাই, আমার শুরুটা করার ক্ষেত্রে আমি শুরুটা করতে পারছি না, তারা আমরা এখান থেকে কিছু বিগিনার যেই ট্রেনিং গুলো আছে সেই ট্রেনিং গুলো থেকে শিখে পরবর্তীতে আমরা অ্যাডভান্স লেভেলে, আসলে আলটিমেটলি এই সেক্টরে, মেশিন লার্নিং বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সেক্টরে আমাদের সব সময় শিখতে থাকতে হবে। তো অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই স্কিলটা ডেভেলপ করতে হবে যে নিজে নিজেই শেখা। কিন্তু যারা আমরা একেবারে প্রথম দিকে আছি, মনে হচ্ছে যে না আমার কিছু গাইডলাইন দরকার, সেক্ষেত্রে আমরা হেল্প নিতে পারি। তবে নিজে নিজে শেখার যেই ব্যাপারটা, ওইটাকে ডেভেলপ করতেই হবে আলটিমেটলি। তারপর যেটা হচ্ছে, আমাদের এখানে উইকডে এবং উইকেন্ডে এবং স্যাটারডেতে বিভিন্ন রকম ব্যাচ আছে। এবং আমরা এটা ডিটেলসটা আমরা আসলে স্কিল এক্সপ্রেসের যেই ওয়েবসাইটটার এখানে অ্যাড্রেস দেওয়া আছে এখানে পাবো। তো ঠিক যেমন বলছিলাম যে এখানে পাইথন, মেশিন লার্নিং, ডিপ লার্নিং এগুলো নিয়ে হচ্ছে বিভিন্ন কোর্স অফার করে। তো এদের হচ্ছে এর পরবর্তী যে কোর্সটা, যেটা জানুয়ারি 22 থেকে শুরু হবে, মানে নেক্সট উইক থেকে, সেই কোর্সটা হচ্ছে অলরেডি এটা নিয়ে আপনারা যদি ওয়েবসাইটে, আমি আপনাকে গিয়ে দেখাবো কি কি আছে। এটা একটা সামারি এখানে দেওয়া হয়েছে। এখানে সামারিতে দেখবেন যে এখানে দুইটা মডিউল আছে। দুইটা মডিউল মূলত স্টুডেন্টদের জন্য, যাদের মনে হয় যে আমরা কিছু প্রজেক্ট করতে চাই। আর প্রফেশনালদের জন্য মডিউল আছে একটা। তো এখানে মোটামুটি ডিটেলস কিছু ব্যাপারগুলো দেয়া আছে, এখানে সময়টা কেমন হবে এবং আরো কিছু। তো আমি এটার ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে একটু দেখাবো কি কি আছে। এখানে ওই ওয়েবসাইটে যদি আপনারা যান, তাহলে হচ্ছে আপনারা এখানে মেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন, মোবাইল নাম্বার আছে।
এদের সাথে কন্ট্যাক্ট করার জন্য স্কিল এক্সপ্রেসের থেকে আপনাকে যে কোনো একজন কথা বলবেন এবং আরো বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন। এখানেও মোটামুটি একটা ওভারভিউ, ভালো ওভারভিউ দেওয়া আছে। এখানে মডিউল 1 এবং মডিউল 2 এর কথা বলছিলাম। এখানে মডিউল 1 এবং মডিউল 2 দুইটা একসাথে হচ্ছে 48 আওয়ার্সের, যার মধ্যে মডিউল 1 হচ্ছে 30 আওয়ার্স আর হচ্ছে মডিউল 2 হচ্ছে 18 আওয়ার্সের। তো 16 দিনের ক্লাস হবে। মডিউল 1 এর জন্য হচ্ছে 10 দিন, মডিউল 2 এর জন্য হচ্ছে 6 দিন। এর মধ্যে যে ক্লাসগুলো হবে স্যাটারডে এবং থার্সডেতে। স্যাটারডেতে আমরা চাচ্ছিলাম স্যাটারডেতেই 6 ঘন্টা ক্লাস করানোর জন্য, কিন্তু এটা আসলে অনেক বেশি পরিমাণে লোড হয়ে যায়, যার কারণে স্যাটারডেতে 4 আওয়ার ক্লাস উইথ 1 আওয়ার ব্রেক, আর থার্সডেতে হচ্ছে 2 ঘন্টা ক্লাস, যেখানে হ্যান্ডস অন যে কোডগুলো, যে অ্যালগোরিদম গুলো আমরা থিওরিটা শিখলাম সেটার হচ্ছে হ্যান্ডস অন কিছু আমরা ইমপ্লিমেন্ট করব। আর এখানে যদি আমরা নিচে যাই তাহলে এই মডিউলে কি কি শেখানো হবে পরিপূর্ণ সিলেবাসটা দেওয়া আছে। অ্যাজ আ বিগিনার আমরা মেশিন লার্নিং বা ট্রেডিশনাল মেশিন লার্নিং দিয়ে শুরু করব। এখানে রিগ্রেশন প্রবলেম গুলো কি, ক্লাসিফিকেশন প্রবলেম, আনসুপারভাইজ লার্নিং, সুপারভাইজ লার্নিং এর কিছু অ্যালগোরিদম, এইগুলো শিখবো, যেটা হচ্ছে প্রফেশনালদের জন্য এনকারেজ করা হয়েছে। আর মডিউল 1 এবং মডিউল 2 দুইটা হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য, যারা কিছু বেশি প্রজেক্ট করতে চাচ্ছে। তাদের মডিউল 2 তে গিয়ে এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর সাথে ইন্ট্রোডিউস করানো হবে এবং কম্পিউটার ভিশনের সাথে কিছুটা ইন্ট্রোডিউস করানো হবে, ডিপ লার্নিং এর সাথে ইন্ট্রোডিউস করানো হবে এবং আরো কিছু প্রজেক্ট ডেভেলপ করা হবে। তো এখানে যদি আপনারা ওয়েবসাইটটাতে যান তাহলে আপনারা মোটামুটি একটা ধারণা পাবেন এইখানে আসলে কোর্সটা কিভাবে সাজানো হয়েছে। তো এর পরবর্তীতে যদি আমরা মুভ করি, তো এর পরবর্তীতে আর কিছু নেই আসলে, আমরা এখন আমাদের কোয়েশ্চেন আনসারিং সেশনটা শুরু করতে পারি। কয়েকজনের কিছু কোয়েশ্চেন ছিল যারা হ্যান্ড রেজ করেছিল, তখন আমি আসলে সুযোগটা দেইনি। এখন আপনারা আসলে কোয়েশ্চেনটা করতে পারেন। কেউ চাইলে যদি আনমিউট করে কোয়েশ্চেন করেন সেটাও করতে পারেন, বা লিখতেও পারেন চ্যাট বক্সে। আচ্ছা, এখানে অলরেডি আমার কাছে কিছু কোয়েশ্চেন আমাদের ফর্মের মাধ্যমে জানতে চাওয়া হয়েছিল, সেগুলো নিয়ে আমি একটু বলছি এখানে। একটা কোয়েশ্চেন ছিল এক ভাইয়ের, যেটা হচ্ছে মেশিন লার্নিং নিয়ে রিসার্চ করার ইচ্ছে থাকলে আমি কিভাবে শুরু করতে পারি। আর একটা ছিল মেশিন লার্নিং নিয়ে জব করার ইচ্ছে থাকলে আমি কিভাবে শুরু করতে পারি। যদি কেউ আমরা রিসার্চ করার ইচ্ছা করি তাহলে হচ্ছে রিসার্চ, যদি আমরা স্টুডেন্ট হয়ে থাকি তাহলে হতে পারে আমাদের যে ইউনিভার্সিটির যারা মেশিন লার্নিং রিলেটেড কাজ করে, যেসব ফ্যাকাল্টি গুলো, তাদের সাথে আমরা যোগাযোগ করে তারপরে শুরু করতে পারি। তার আগে আমরা কিছুটা মেশিন লার্নিং এর যে বিষয়গুলো আছে, অ্যালগোরিদম গুলো আছে বা ফান্ডামেন্টাল জিনিসগুলো আছে, ওগুলোকে শিখে নিতে পারি। এগুলো শিখে নিয়ে আমাদের শুরু করলে ভালো হবে। তখন আমাদের টিচারটা অ্যাট্রাক্ট হবে যে না, আসলে এই স্টুডেন্টদের সাথে রিসার্চ করা যায় যদি আমি বেসিক বা ফান্ডামেন্টাল জিনিসগুলো জেনে থাকি। আর যদি আমরা জব করার ইচ্ছা থাকে তাহলে আমাদের জব রেডি হইতে হবে। জব ডেসক্রিপশনে যেসব জিনিসগুলো থাকে সেই জিনিসগুলোকে দেখে আমরা শুরু করতে পারি কি কি জিনিসগুলো লাগে। আর যারা অলরেডি আমরা প্রফেশনাল বা জব করছি, তারা হচ্ছে কারোর সাথে কোলাবোরেট করতে পারি। স্টুডেন্টরা যেহেতু থিসিস করে, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রজেক্ট করে, ক্যাপস্টোন প্রজেক্ট গুলো করে, এদের সাথে আমরা কোলাবোরেট করেও রিসার্চ করতে পারি চাইলে। কারণ আসলে রিসার্চ করতে গেলে কিছুটা সুপারভিশন দরকার হয়। সেই সুপারভিশনটা আমাদের দেশের ক্ষেত্রে ইউনিভার্সিটি গুলো দিয়ে থাকে, টিচার গুলো, সেটা আমরা করতে পারি। সেক্ষেত্রে অলরেডি যেগুলো ইউনিভার্সিটি আছে ঢাকার মধ্যে, পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি গুলো অনেক রিসার্চ করছে, এদের সাথে কোলাবোরেট করতে পারি আমরা, কারণ ওখানে স্টুডেন্ট বেশি এবং অনেক স্টুডেন্ট অনেক রিসার্চে কাজ করে ইন্টারেস্টিং প্রজেক্টে, সেখান থেকে আমরা কোলাবোরেট করতে পারি। আর জব করার ইচ্ছা থাকলে যারা আমরা অলরেডি জব মার্কেটে আছি, এক্সপিরিয়েন্স, যারা আমরা সুইচ করতে চাচ্ছি, তাদের ক্ষেত্রে আমরা নিজেরা বিভিন্ন জায়গা থেকে শিখে নিতে পারি, বা যদি কোনো গাইডলাইন প্রয়োজন হয় সেক্ষেত্রে কোনো গাইডলাইন ইউজ করে আমরা এইগুলোর ক্ষেত্রে শিখে নিয়ে তারপরে জব সার্চ করতে পারি। এখানে একটা কোয়েশ্চেন, আচ্ছা, আমাদের এর পরবর্তী একটা কোয়েশ্চেন ছিল। সেকেন্ড কোয়েশ্চেনটা ছিল, আই এম আ হাই স্কুল টিচার ইন ম্যাথমেটিক্স, ক্যান আই লার্ন এমএল টু আর্ন পার্ট টাইম বেসিস। একজন টিচার ম্যাথমেটিক্সের, উনি কোয়েশ্চেন করেছিলেন যে আমি মেশিন লার্নিং এ কিছু পার্ট টাইম বেসিসে জব করতে পারি কিনা। হ্যাঁ, স্কিল যদি আমরা ডেভেলপ করতে পারি, এবং ম্যাথমেটিক্স এর যারা টিচার, হাই স্কুলের ম্যাথমেটিক্স গুলো কিন্তু মেশিন লার্নিং এর ক্ষেত্রে অনেক বেশি প্রয়োজন হয়। আমরা যে অ্যালগোরিদম গুলো অলরেডি দেখালাম ওখানে ছিল আমাদের মডিউলে, যেই সুপারভাইজ লার্নিং হোক, আনসুপারভাইজ লার্নিং, এক্ষেত্রে কিন্তু সেই ম্যাথমেটিক্স এর বেসিক জিনিসপত্রগুলোর প্রয়োজন হয়। ওগুলো জানলে আরো ইনটিউশনটা ডেভেলপ করতে সুবিধা হয়।
তো সেই ক্ষেত্রে আসলে এটা অসুবিধা হবে না, শেখার ক্ষেত্রে আরো ভালো সুবিধা হবে। কিন্তু এর সাথে হচ্ছে ম্যাথমেটিক্সে যারা আমরা পড়ে আসি তারা দেখা যায় আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এগুলো শেখা হয় না। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে কোনো, যেটা পাইথন হতে পারে, পাইথনে যদি আমরা ভালো কিছু নলেজ গেইন করতে পারি, তারপরে আমরা জবের জন্য অ্যাপ্লাই করতে পারবো। এবং হ্যাঁ, পার্ট টাইম বেসিসে জব করা যায়, অনেক কোম্পানি এরকম অফার করে যারা পার্ট টাইম বেসিসের জন্য নিয়ে থাকে। এটা খুঁজতে হবে আর কি। আহ, এরপরে আর একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে I am fully inexperienced in this section, but I am interested to learn about machine learning. That's why I want to join in the session. Okay, আমাদের সেশনটা তো মূলত ছিল একেবারেই মেশিন লার্নিং এর ইন্ট্রোডাকশন, মেশিন লার্নিং এর ডিমান্ড কেমন, এইগুলো রিলেটেড। তো এই ক্ষেত্রে যদি বলি শেখার কথা, তো শেখার ক্ষেত্রে হচ্ছে যদি আমরা নিজে নিজে শিখতে পারি, সেলফ লার্নিং এর ব্যাপারটা যদি আমরা ওইটাকে, ওই গাইডলাইনটা যদি নিতে চাই, তাহলে কোর্সেরা থেকে কিছু কোর্স আমরা দেখতে পারি। যাদের আমাদের কোর্স দেখতে ভালো লাগে তারা হচ্ছে কোর্সেরা থেকে মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং ডট এআই এর ডিপ লার্নিং স্পেশালাইজেশন, ওই কোর্সগুলো শুরু করতে পারি। তবে এর জন্য একটু প্রোগ্রামিং এর নলেজ থাকাটা দরকার। প্রোগ্রামিং এর নলেজ থাকলে হচ্ছে আমরা আগাতে পারবো, না হলে আমাদের কাছে অনেক জিনিসগুলো মনে হবে যে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো না। ওগুলোকে যখন আমরা শেখার পরে ওই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করতে যাব, তখন আসলে প্রোগ্রামিং এর নলেজটা লাগবে। তো সেক্ষেত্রে হচ্ছে পাইথন হতে পারে, কারণ পাইথনটা মেশিন লার্নিং এর ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে ইউজড একটা ল্যাঙ্গুয়েজ। তো আমরা পাইথনটা শিখে নিতে পারি, বেসিক পাইথন দিয়ে আমরা শিখতে পারি। তারপরে আমরা মেশিন লার্নিং অ্যালগোরিদম, ডিপ লার্নিং অ্যালগোরিদম গুলো শেখার পরবর্তীতে আস্তে আস্তে যেটা হচ্ছে সবকিছুই আমাদের শুরু করতে হবে, তারপরে নিজেকেই আসলে ওই বিষয়গুলোকে ডেভেলপ করতেই হবে অ্যাডভান্স লেভেলে নিতে হলে। আর এছাড়া আমরা কোনো গাইডলাইন নিতে পারি, হতে পারে সেটা যে কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে আমরা শিখে নিতে পারি। আহ আরেকটা কোয়েশ্চেন ছিল যে এআই রিলেশনশিপ উইথ মেশিন লার্নিং। এটা আমি অলরেডি ডিসকাস করেছি। এআই আসলে একটা বিশাল বড় একটা ডোমেইন, তার মধ্যে একটা সাবসেট হচ্ছে মেশিন লার্নিং, যেটা এআই এর যেটাকে বলে ন্যারো ইন্টেলিজেন্স গুলোকে ডেভেলপ করার ক্ষেত্রে মেশিন লার্নিং কাজ করে ছোট কিছু স্পেসিফিক প্রবলেমের ক্ষেত্রে। সেটা হতে পারে ফেস রিকগনিশন, সেটা হতে পারে আহ, একটা টেক্সট থেকে সামারাইজেশন করা, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর এই বিষয়গুলো, ছোট ছোট সেই স্পেসিফিক ডোমেইন নিয়ে কাজ করে মেশিন লার্নিং। এইগুলো একত্রিত হয়ে একসময় হয়তো বা জেনারেল ইন্টেলিজেন্স তৈরি হবে, যখন একটা ডিভাইসই অনেকগুলো কাজ করতে পারবে। তো সেটা হচ্ছে রিলেশনশিপটা যদি বলতে চাই, আসলে মেশিন লার্নিং একটা এআই এর ছোট সাবসেট। আর একটা কোয়েশ্চেন ছিল এখানে, হাউ মাচ ডু আই হ্যাভ টু নো পাইথন টু লার্ন মেশিন লার্নিং। এটা হচ্ছে কতটুকু পাইথন জানতে হবে। এটা যদি বলি তাহলে পাইথনের ক্ষেত্রে যেই সব একটা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানলেই হচ্ছে আমরা শুরু করতে পারি, কারণ সব ল্যাঙ্গুয়েজ গুলার ক্ষেত্রে কিন্তু মূল ধারণাটা সেমই হয়। তবে যেটা হচ্ছে যেই জায়গাটাতে ডিফারেন্সটা হয় সেটা হলো ল্যাঙ্গুয়েজ গুলার সিনটেক্সের ক্ষেত্রে। তো আমি যদি সি জানা থাকে বা জাভা জানা থাকে, এগুলো জানা থাকলেও আরো অনেক ভালো, কোনো সমস্যা নেই, আমি পাইথনটা শিখে নিতে পারবো। এবং পাইথনটা শেখার পরবর্তীতে পাইথনে যদি বলি কি কি শিখতে হবে, সরি, পাইথনে যদি বলি কি কি শিখতে হবে, তাহলে আমাদের যেসব বেসিক নলেজ গুলো লাগে একটা প্রোগ্রামিং এর, সেটা হতে পারে যে কন্ডিশনালস গুলো জানা, লুপ জানা, ফাংশন কিভাবে লিখতে হয় জানা, কিভাবে হচ্ছে ফাইল হ্যান্ডেল করতে হয় এটা জানা। এরপরে হচ্ছে আমাদের কিভাবে ইনপুট আউটপুট এই বিষয়গুলোকে হ্যান্ডেল করতে হয়, এই বিষয়গুলো জানা। এইগুলো যদি আমরা জানি, বেসিক যে কোনো একটা যদি বলি প্রোগ্রামিং, এই বেসিক নলেজ গুলো জানার পরবর্তীতে আমরা মেশিন লার্নিংটা শেখা শুরু করতে পারি। হ্যাঁ, এর পরবর্তীতে আমাদের মেশিন লার্নিং তো আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলি বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিং এর যে জবটা বলি, মেশিন লার্নিংটা হচ্ছে এটার একটা ছোট একটা পার্ট। তার সাথে কিন্তু অন্যান্য যেই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর স্কিল গুলো আছে সেইগুলোও কিন্তু লাগে। তো অ্যাজ আ বিগিনার হিসেবে শুরু করতে গেলে আমরা হচ্ছে এই যেই ফান্ডামেন্টাল জিনিসগুলা, লুপস, কন্ডিশনালস, ফাংশন লেখা, ফাইল হ্যান্ডেল করা, এইগুলা জিনিসগুলো থেকে, এবং কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন যেই পরিচিত আমাদের অ্যালগোরিদম গুলো আছে, যেটা স্ট্রাকচার গুলো আছে, এগুলো ইমপ্লিমেন্ট করতে পারা, এইগুলো জানার পরে আমরা হচ্ছে মেশিন লার্নিং শিখতে পারি। এবং কিছু বেসিক ওওপি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জানার প্রয়োজন হয়। ওকে, তারপরে একটা কোয়েশ্চেন আমরা পেলাম, ক্যান উই ডু মেশিন লার্নিং রিলেটেড জবস রিমোটলি লাইক ফ্রিল্যান্সিং অ্যান্ড পার্ট টাইম? অবভিয়াসলি এটা আগেও যতটুকু পরিমাণে ছিল, কম ছিল, তার থেকে স্পেশালি প্যান্ডেমিক আসার পরে এটা, প্যান্ডেমিকটা আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এই সেক্টরে কিন্তু আসলে জব যদি বলি,
জবের সার্কুলার বলি, এগুলো কিন্তু খুব একটা ইম্প্যাক্ট হয়নি আমার কাছে মনে হয়। গত বছর আমি ফলো করেছিলাম, সেই হিসেবে খুব একটা ইম্প্যাক্ট কিন্তু পড়ে নাই, যথেষ্ট সার্কুলার ছিল গত বছর। এবং মেশিন লার্নিং এর সার্কুলার গুলো বাংলাদেশের যেই কোম্পানিগুলো আছে তাদেরও অনেক সার্কুলার গত বছর, অনেকেই মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার যারা আছে, মেশিন লার্নিং রিলেটেড এক্সপিরিয়েন্স আছে বা ফ্রেশার, এদেরকে নিয়েছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে রিমোট জবগুলো করা যাবে, ফ্রিল্যান্সিং করা যাবে। আহ, প্রথমত হচ্ছে আমরা যদি কোনো ফ্রিল্যান্সিং জব বা যে কোনো ক্ষেত্রে যদি দেখতে চাই, যেসব স্কিলগুলো লেখা থাকে সেই জব ডেসক্রিপশনে, সেই স্কিলগুলা 100% তো শেখা সম্ভব না, অনেক কিছু লেখা থাকে। কিন্তু যেটা হচ্ছে যে যেটা লেখা থাকবে জব ডেসক্রিপশনে তার মধ্যে মোটামুটি একটা মেজরিটি পার্ট যাতে আমরা কভার করতে পারি নিজে নিজে শিখে, তাহলে বলা যায় যে আমরা অ্যাপ্লাই করতে পারবো, ইন্টারভিউ দিতে পারবো। কারণ ইন্টারভিউ গুলোতে দেখা যাবে প্রবলেম সলভিং এইসব রিলেটেড কোশ্চেন গুলো থাকে অনেক ক্ষেত্রে রিমোট জব গুলোর ক্ষেত্রে। তো সেই প্রবলেম সলভিং এর স্কিল গুলো আমাদের লাগতে পারে, তো সেগুলো শেখাটা জরুরি। এক্ষেত্রে আমরা নিজেরাও শিখতে পারি, অলরেডি এগুলো নিয়ে অনেক অনেক রিসোর্স আছে, কি কি কোশ্চেন করে, কি ধরনের জিনিসগুলো পড়া লাগে, এইসব রিসোর্স গুলো আমরা দেখে নিতে পারি। অনেক ক্ষেত্রে আমরা হচ্ছে কারো গাইডেন্সে শিখতে পারি। তো এই হচ্ছে মোটামুটি কোয়েশ্চেন যেগুলো ছিল আমাদের কাছে। তো এর ছাড়া হচ্ছে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি কোয়েশ্চেন গুলো কি। আমি আমার দিক থেকে, আমার এক্সপেরিয়েন্স থেকে যতটুকু পারি আনসার দেওয়ার চেষ্টা করব। আচ্ছা ভাইয়া, এই যে কোর্সের কথা যে বললেন, হ্যাঁ, জি। এইখানে যে কোর্স গুলো তারা অফার করে এগুলো তো অনেক মানে হাইলি কস্টেড আর কি, কস্ট মানে ইয়ে আর কি কোর্স। তো এগুলো কি ফ্রি কোনো ভাবে করা যায়, বা মানে অন্য কোনো ওয়ে আছে এই কোর্স গুলো আসলে করার? কারণ এই কোর্স গুলো আমি যতটুকু দেখছি যে বেশ ভালো কস্টলি আর কি, হ্যাঁ, যেটা আসলে আমাদের পক্ষে বেয়ার করাটা অনেক কঠিন আর কি। আচ্ছা আচ্ছা, এটা একটা ভালো কোয়েশ্চেন ছিল যে কোর্সেরাতে কোর্সগুলো থাকে। বিগিনার লেভেলে একেবারে শুরু করার জন্য কোর্সেরার কোর্সগুলো আমাদের জন্য ভালো, ওখানে এক্সপ্লেনেশন গুলো ভালো থাকে। তো ওগুলো যদি আমরা দেখতে যাই যে ওগুলো শুরু করার ক্ষেত্রে অনেক সময় অনেক দেখা যায় যে পেইড ব্যাপারগুলো থাকে, যে $49 লাগবে। কিন্তু আসলে ওই কোর্সগুলোতে ফ্রিতে অডিট করা যায়। আমি যদি কোর্সটাতে অডিট হিসেবে ঢুকি তাহলে হয়তো বা আমি সার্টিফিকেটটা পাবো না, এবং তাদের কিছু অ্যাসেসমেন্ট আছে, সেই অ্যাসেসমেন্ট গুলো পরীক্ষাগুলো দিতে পারবো না। কিন্তু আমি কিন্তু কোর্সের যে ম্যাটেরিয়ালস গুলো ওগুলোকে দেখতে পারবো, অনেক ক্ষেত্রে তাদের নোটস গুলো থাকে সেগুলোকে ডাউনলোড করে পড়তে পারবো। সেগুলো কিন্তু আমি অডিটর হিসেবেই করতে পারবো। তো সেটা কিন্তু করতে কোনো টাকা লাগে না। আর এই ছাড়া হচ্ছে যারা আমাদের মানে আমরা যারা আছি ডেভেলপিং কান্ট্রি, এদের জন্য অনেক রকম ফিনান্সিয়াল এইড থাকে। তো আমি যখন ফিনান্সিয়াল এইডের জন্য আমার জব শুরু করার আগে আমি যখন এইগুলো ক্ষেত্রে অ্যাপ্লাই গুলা করি, তখন ফিনান্সিয়াল এইড গুলোর ক্ষেত্রে অ্যাপ্লাই করে আমি অনেকগুলো কোর্সেরা থেকে অনেকগুলো কোর্স আমি করেছি, যেখান থেকে আমি ওই ফিনান্সিয়াল এইডের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম, তারা রিসিভ করেছে, তারা কোর্সগুলোকে ফ্রি করে দিয়েছে, এবং আমি সার্টিফিকেট গুলো ওখান থেকে পেয়েছি। এই ধরনের কিছু ব্যাপারগুলো আছে। তো যদি চাই আমি অডিট করব, তাহলে তো আমার কোনো কোর্স ফি লাগবে না, কিছু না, আমি তাদের ম্যাটেরিয়ালস গুলো ইউজ করতে পারবো। আর যদি চাই যে আমার সার্টিফিকেটটা দরকার হয়, তাহলে আমরা হচ্ছে ওখান থেকে সার্টিফিকেটটাও নিতে পারবো, সেটা হচ্ছে ফিনান্সিয়াল এইডের অ্যাপ্লিকেশন করে। এই আর কি। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি অলরেডি পাইথন শেখা শুরু করছি বলতে আপনি যেগুলো বললেন যেমন লুপ, ফাংশন, ইনপুট দেওয়া, এই সার্ভিসগুলো আমি পারি। তাছাড়া এখন এখানে ফাইল হ্যান্ডেলটা পারি না, ঠিক আছে। তো এখন এই ফাইল হ্যান্ডেল ছাড়া সবকিছুই পারতেছি। তো এখন আমি কি করব, মানে এই মেশিন লার্নিং বা এআই যদি শুরু করি, এই ক্ষেত্রে কি আমি কোনো জবে ঢুকবো বা কোনো রিসার্চ করব, বা আমার পরের স্টেপটা কি হবে? আচ্ছা, যেহেতু পাইথনের বেসিক জিনিসপত্রগুলো আপনার জানা হয়েছে, একটা হতে পারে যে আপনি দুই ধরনের কাজ করতে পারেন। এক্ষেত্রে আমার দিক থেকে মনে হয় যে আপনি কিছু প্রজেক্ট করতে পারেন, কারণ অনেক ক্ষেত্রে জবগুলোর ক্ষেত্রে আপনাকে প্রজেক্ট দেখতে চাইবে যে আপনি কোনো প্রজেক্টে কাজ করেছেন কিনা, বা সেটা ছোট হোক বা মিডিয়াম লেভেলের হোক, সেই প্রজেক্টগুলো করতে পারেন। আর সেই প্রজেক্টগুলো করলে আপনার অনেক হেল্প হবে। আর তার সাথে আপনি জবগুলোকে সার্চ করা শুরু করতে পারেন। আর প্রজেক্ট করতে গেলে আপনি অনেক কিছু শিখবেন আসলে, যেগুলো আপনার ফান্ডামেন্টাল নলেজ গুলো দিয়ে কাভার হবে না। প্রজেক্টের ক্ষেত্রে আপনি অনেকগুলো চ্যালেঞ্জ ফেস করবেন, ওগুলা করতে করতে আপনি অনেক ইন্টারমিডিয়েট লেভেলের জিনিসগুলো হয়তো বা জানতে পারবেন যদি আপনার প্রজেক্টটা ভালো হয়ে থাকে। এই আর কি। ও, ওকে, থ্যাংক ইউ। তার মানে এখন আমাকে প্রজেক্টে কাজ করতে হবে। হ্যাঁ, প্রজেক্ট করতে এটা পারেন কি আপনি। এটা কি নিজে নিজে করা ভালো হবে নাকি কোনো স্যারের সাথে কোলাবোরেশন করলে খুব ভালো হয়?
ওটা হলে তো বেস্ট, আপনি একটা সুপারভিশন পাচ্ছেন, আপনি কখনো খেই হারায় ফেলবেন না। কারো আন্ডারে করলে দেখা যাবে যে আপনার সুপারভিশনটা থাকলে ভালো হয়। আর সুপারভিশন না থাকলে আমরা অনেক সময় আসলে ফেড আপ হয়ে যাই, অনেক সময় জি আমরা জি খেই হারিয়ে ফেলি। তো কারো যদি জি সুপারভিশনে হয় এটা তো বেস্ট। ওকে ওকে, থ্যাংক ইউ। আরেকটা একটু কোয়েশ্চেন ছিল যে আমি বলতেছি এইখানে যে আমরা পাইথন শিখতেছি, পাইথন শেখা হয়েছে এআই এর জন্য, এটা কি আমরা ব্লক চেনের ক্ষেত্রেও কি ইউজ করতে পারি? আসলে ফান্ডামেন্টাল প্রোগ্রামিং এর ফান্ডামেন্টাল যদি আমরা শিখি, এটা আমরা যে কোনো অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু হেল্প হবে। এখন যদি ব্লক চেইনের দিকে আমি যাই, ব্লক চেইন নিয়ে আমি অনেক অল্প জানি। যেমন যদি ব্লক চেইনের ক্ষেত্রেও কিছু ডেভেলপ ল্যাঙ্গুয়েজ আছে, সলিডিটি এগুলো আছে, ফ্রেমওয়ার্ক আছে, ওগুলো শেখার ক্ষেত্রে কিন্তু আমার এই প্রোগ্রামিং এর ফান্ডামেন্টালটা কাজে লাগবেই আলটিমেটলি। এবং সামনে আসলে কিছু প্রোডাক্ট এরকম আসবে যেগুলো হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম, ক্রস জিনিসপত্র নিয়ে, সেক্ষেত্রে দেখা যাবে মেশিন লার্নিং এর সাথে ব্লক চেইন মিলে কিছু হবে, এরকম বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে আসবে, তখন হেল্প তাহলে হবে। কি এআই এআই রিলেটেড টু ব্লক চেন? হ্যাঁ, এরকম হতে পারে, কিন্তু মানে অনেক কিছুই তো মিশে, অনেক কিছুর সাথে অনেক কিছু কম্বাইন্ড হয়ে কিন্তু বিভিন্ন রকম প্রোডাক্ট আসে। তো সেক্ষেত্রে কিন্তু হতে পারে ওরকম কিছু। ওকে ওকে, থ্যাংক ইউ। আর যেটা ফান্ডামেন্টাল আমি যে প্রোগ্রামিংটা শিখলাম ওটা আমার সব জায়গায় কাজে লাগবে, সেটা ব্লক চেইন হোক বা অন্য যে কোনো জায়গায় হোক, ফান্ডামেন্টাল প্রোগ্রামিং এখন সব জায়গায় কাজে লাগবে। সেটা আমি যদি কোনো আহ, আমি যদি কাইন্ড অফ এরকম হয় যে আমি সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট, তারপরও এখন প্রোগ্রামিং কাজে লাগানো যাবে, প্রয়োজন হয়। জি ভাইয়া, আচ্ছা, মানে আমাদের আমার এখানে হয়েছে কি যে পাইথনটা আমি বুঝতে পারতেছি, কিন্তু আমি এখন কাজটা কি করব বা কাজটা কোন পর্যায়ে, পরের স্টেপটা কি, সেইখানে আমার হ্যাঁ একটু হ্যাঁ সমস্যা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ এই জিনিসটা আমরা ফিল করি। এই ফিলটা করার জন্যই হচ্ছে আমি যদি কোনো প্রজেক্টে কাজ করি, কোনো একটা প্রজেক্টে কাজ করা শুরু করি, তখন আমি বুঝতে পারবো যে আসলে আমি যেগুলো শিখলাম এগুলো আসলে জি কাজ জি করছে। এই জন্য আমরা জি প্রজেক্টে শুরু করতে পারি। এটার ক্ষেত্রে আমরা যেমন আমাদের অনেক সময় গাইডেন্স দরকার হয়, সেই গাইডেন্স গুলো টিচার থেকে পেতে পারি। সেই গাইডেন্স গুলো আমরা এরকম স্কিল এক্সপ্রেস এর মতো প্ল্যাটফর্ম থেকে নিতে পারি। বিভিন্ন ব্যাপার হতে পারে, যার যেরকম আমাদের প্ল্যান আছে সেইভাবে করতে পারি। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে ইয়াসিন আরাফাত ভাই একটা কোয়েশ্চেন লিখেছিলেন, উড ইউ লাইক টু রিপিট সেকশন 1 अगेन? সেকশন 1 কোনটা ভাইয়া? একটু আমাকে মনে করিয়ে দিলে সুবিধা হবে। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, এই যে আমাদের সেকশন ওয়ানে যে কোশ্চেন গুলো ছিল এগুলো আমি মিস করছি, যে রিসার্চের ক্ষেত্রে কিভাবে মেশিন লার্নিং দিয়ে আমরা স্টার্ট করতে পারি এই বিষয়ে আপনি যদি আবার একটু হ্যাঁ, বলতেন। আচ্ছা আচ্ছা, মেশিন লার্নিং এর রিসার্চের ক্ষেত্রে আসলে আমাদের দেশে তো রিসার্চ গুলো আমরা যারা করি, আমাদের তো আর এইরকম নাই যে ডিফারেন্ট ডিফারেন্ট ফান্ডিং থাকে, ডেভেলপ ল্যাব থাকে, সেখানে রিসার্চ করা যায় না। আমরা ইন জেনারেল দেখা যায় ইউনিভার্সিটি স্টুডেন্টরাই আমরা ছোটখাটো রিসার্চ গুলো করে থাকি। তো সেই ইউনিভার্সিটি স্টুডেন্টের যার ক্ষেত্রে আমরা যদি কোনো ইউনিভার্সিটিতে থাকি, তাহলে আমাদের যে ফ্যাকাল্টি গুলো যারা মেশিন লার্নিং, ডিপ লার্নিং, কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এগুলো নিয়ে কাজ করে থাকে, আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারি। এবং এই জন্য আসলে অনেক ক্ষেত্রে তাদের সাথে ডিরেক্টলি অ্যাপ্রোচ করলে কাজ হয় না। দেখা যায় আমার কিছু ফান্ডামেন্টাল নলেজ গুলো জানা লাগে, সেই ফান্ডামেন্টাল নলেজ গুলো আমরা শিখতে থাকতে পারি এবং তাদেরকে অ্যাপ্রোচ করতে পারি রিসার্চ করার ক্ষেত্রে। এবং আসলে এগুলো নিয়ে প্ল্যান করার থেকেও আমি যদি কাউকে অ্যাপ্রোচ করে শুরু করে দিই, হয়তোবা প্রথম যে রিসার্চটা আমরা শুরু করছি ওইটা ফেইলড হবে, কিন্তু দেখা যাবে ওই কাজটা করতে গিয়ে আমরা অনেক কিছু শিখতে পারবো যেটা পরবর্তীতে কাজে লাগবে। এই জন্য শুরু করে দেওয়াটা ভালো। ভাইয়া, মেশিন লার্নিং দিয়ে রিসার্চ স্টার্ট করলে কি ধরনের টপিক গুলো চুজ করা যেতে পারে আর কি? আচ্ছা আচ্ছা, এইটার ক্ষেত্রে এটা সবচেয়ে ভালো হয় আপনি যদি নিজে সার্চ করে নেন। কারণ হচ্ছে আপনাকে এগুলা যেহেতু রিসার্চে যেতে চান, রিসার্চ করতে চান, আপনাকে কিন্তু নিজে নিজে সার্চ করার দরকার আছে যে কোনটা রিসার্চটা এখন ভালো। আমার কাছ থেকে যদি বলেন, আমি আমার যতটুকু নলেজ আছে সেখান থেকে আমি দেখি এখন বাংলাদেশের ক্ষেত্রে বাংলা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে কাজ হয় অনেক। তারপরে হচ্ছে রিএনফোর্সমেন্ট লার্নিং একটা ভালো সেক্টর আছে, যেখানে অনেক কাজ হচ্ছে, কাজ করার সুযোগ আছে। আরো আছে হচ্ছে গ্রাফ নিউরাল নেটওয়ার্ক, এই সব টপিকে অনেক কাজ হচ্ছে এখন। তবে এগুলো একটু অ্যাডভান্স জিনিস, এগুলোর আগে আমাদের ফান্ডামেন্টাল ন্যাচারাল জিনিসগুলোকে ল্যাঙ্গুয়েজের শিখে যে নেওয়াটা দরকার। বিষয়টা ভাইয়া, এইখানে দেখতেছি এই বিষয়টা হচ্ছে যে মোটামুটি কমন, সবাই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে করতেছে আর কি। হুম হুম। আর হ্যাঁ, এখানে এখন অন্য অন্য যে কোনো প্রেডিকশন লেভেলের বিষয়গুলো ভাইয়া কেমন হয় আর কি? এখানে একটা প্রবলেম, ইস্যুস এর প্রেডিকশনের যেই টাইপের যেই রিসার্চ গুলো আসছে আর কি।
আসলে রিসার্চ ব্যাপারটা হচ্ছে কি, যতটুকু রিসার্চ হয়ে গেছে তার থেকে যদি আপনি নতুন কিছু এক্সটেন্ড করতে পারেন, সেটাও তো একটা পাবলিকেশন হতে পারে। হতে পারে যে আপনি সেই রিসার্চের সাথে অ্যাড করে আরো কিছু নতুন এক্সটেনশন করলেন আগের রিসার্চটা, সেটাও হতে পারে। তো প্রেডিকশন লেভেলের তো অনেক রিসার্চ হয়েছে, প্রচুর রিসার্চ আছে। আপনি সেই সব রিসার্চ পেপার গুলো পড়ে, সেগুলো সার্ভে করে, সেগুলো থেকে দেখতে পারেন যে ওখানে কিছু লিমিটেশন থাকে, সেই লিমিটেশনের কোনো একটা বিষয়কে নিয়ে আপনি সলভ করতে পারেন। যখন আপনি সেই লিমিটেশনের একটা ব্যাপার সলভ করবেন, সেটা কিন্তু একটা পাবলিকেশন হতে পারে। জি জি ভাই। তো এখানে হচ্ছে যে মেশিন লার্নিং এ এই বিষয়গুলো গত 2-3 মাসে স্টাডি করলে যা বুঝতে পারলাম, এটা হচ্ছে যে হুম, এই ডাটা ট্রেন করার মতো আর কি। আমরা মেশিনকে জাস্ট ডাটা দিয়ে ট্রেন করে দেব, তারপর সে প্রেডিকশন দেবে, অথবা সে তাকে তথ্য দেওয়ার পর, ইনফরমেশন দেওয়ার পর তার উপর থেকে সে একটা সলভ দেবে, এরকম টাইপের একটা বিষয়। হুম। এখন এটা তো একটা ছোট পার্ট। তার আগে ডেটাটা আপনি যেটা নিবেন, সেই ডেটাটাকে অনেক সময় ওই ডেটাটা একটা বলে যে ফিচার সিলেকশন করা, কোন কোন ডেটাটা ইম্পর্টেন্ট আপনি নিবেন, সেই ডেটাগুলোকে নিয়ে অনেক সময় কাজ থাকে, ডেটাগুলো অগমেন্ট করা। তারপরে ট্রেনটা যে করলেন, আসলে তো যে কোনো ডেটা দিয়ে ট্রেন করলেই হলো না, যে কোনো মডেল ডেভেলপ করলে হলো না। আপনার ডেটার জন্য যেটা উপযুক্ত সেই মডেলটাকে সিলেক্ট করা, তারপরে ট্রেন করা, ট্রেন করার পর টেস্ট করা। এরপরে হচ্ছে আসলে টেস্ট করে দেখতে হবে যে যেই সব ডেটাগুলোকে দিয়ে আপনি শিখিয়েছেন, এই ডেটাগুলোর বাইরে অন্য কোনো ডেটা আসলে সে কেমন রেসপন্স করে, এই ব্যাপারগুলো আছে। তো লাইফ সাইকেলটা অনেক বড় কাজটার। তো যেহেতু এই পূর্ণ চক্রটা, এটা একটা বিশাল বড় চক্র, আপনি হচ্ছে যে কোনো একটা কাজ করে দেখতে পারেন যে হ্যাঁ লাইফ সাইকেলটা কেমন। এরপরে হচ্ছে আপনি আহ, আগে মূলত প্রথমত আপনার অ্যালগোরিদম গুলো নিয়ে ধারণা থাকা দরকার। ধারণা থাকার পরবর্তীতে আপনি কোনো প্রজেক্ট বা রিসার্চে গিয়ে দেখতে পারেন আসলে কোনটা করবেন বা কোনটা আপনার ভালো লাগে। অনেকের আছে যে কম্পিউটার ভিশন রিলেটেড প্রবলেম ভালো লাগে, অনেকের ল্যাঙ্গুয়েজ রিলেটেড প্রবলেম ভালো লাগে, অনেকের দুইটাই ভালো লাগে। তো আপনি তখন বুঝতে পারবেন কোনটাতে আপনি ভালো লাগছে, কোনটাতে আপনি ভালো কিছু করতে পারবেন বলে মনে হয়। এই আর কি। জি জি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, ওয়েলকাম ভাইয়া। আপনি যদি অভিযান, তাহলে আরেকটা কোশ্চেন করি। হ্যাঁ, শিওর। জি ভাই, আপনি যেটা ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদমের কথা বললেন, তো ইউনিভার্সিটিতে লাস্ট কোর্সে ডাটা স্ট্রাকচার কোর্সটা আমাদের ছিল। তো ওখানে মোটামুটি ডাটা স্ট্রাকচার যেই বিষয়গুলো আছে, তো ওগুলো মোটামুটির উপর আমাদের কোর্সের কারণে শেষ করছে আর কি। কিন্তু এখন পর্যন্ত হচ্ছে যে ডাটা স্ট্রাকচারের সাথে মেশিন লার্নিং কনসেপ্টটা কিভাবে জড়িত, এই আইডিয়াটা আমার মাথায় আসতেছে না। এই বিষয়ে যদি একটু একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিতেন। হুম। আসলে ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম এটার সাথে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর, যদি বলি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর সব বিষয়গুলোই অনেক ক্ষেত্রে জড়িত। তো মেশিন লার্নিং এ কিন্তু আমরা কিছু এই যে অ্যালগোরিদমের কথা বলছি, তাই না? এই যে রিগ্রেশন অ্যালগোরিদম, ক্লাসিফিকেশন অ্যালগোরিদম, ওরকম ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদমের ক্ষেত্রে আমরা কিন্তু ডেটাগুলোকে যে পাবো, সেগুলোর কিন্তু এক একটা ডেটার ক্ষেত্রে কিন্তু আমরা যেই ডেটাগুলোকে নিচ্ছি, সেটা হয়তো বা পাইথনের ক্ষেত্রে যদি বলি, হতে পারে সেই ডেটাটা হতে পারে আমরা ডিকশনারি ফরম্যাটে পাচ্ছি, লিস্ট ফরম্যাটে পাচ্ছি, বা অ্যারে ফরম্যাটে পাচ্ছি, তাই না? তো এই অ্যারে ফরম্যাট বলছি, লিস্ট ফরম্যাট বলছি, ডিকশনারি বলছি, এইগুলোই তো জি এক ভাই। একটা ডেটা স্ট্রাকচার। এছাড়া জি আরো জি ভাই। কিছু কমপ্লেক্স ডেটা স্ট্রাকচার হতে পারে। তো এইগুলো আমরা ডেটাগুলোকে পাবো, সেই ডেটাগুলোকে আমি ইফিশিয়েন্টলি কিভাবে সেই ডেটাগুলোকে, মানে সেই ডেটা স্ট্রাকচার গুলোর যেই ডেটাগুলো পাচ্ছি, সেগুলোকে আমি ইফিশিয়েন্টলি কিভাবে কাজ করাতে পারি, ওটার জন্য আমার অ্যালগোরিদম জানতে হবে। সেক্ষেত্রে হচ্ছে আমাদের বিভিন্ন যে অ্যালগোরিদম, বেসিক অ্যালগোরিদম গুলো আছে, ওগুলা যখন আমি জানবো, তখন আমার মেশিন লার্নিং অ্যালগোরিদম গুলো জানা অনেক সহজ হয়ে যাবে। কারণ ওগুলো জি হচ্ছে জি ভাই। ফান্ডামেন্টাল, ওগুলো খুবই জরুরি আর কি। তো ওগুলো আমরা ইউনিভার্সিটি লেভেলে শিখে আছি, শিখে থাকি, বা যারা আমরা ইউনিভার্সিটি লেভেলে পড়ার সুযোগ পাই না, তারা বিভিন্ন রিসোর্স থেকেও শিখতে পারি। অনেক অনেক ভালো ভালো রিসোর্স আছে। এই আর কি। জি জি ভাই। তো আমাদের এখানে যেহেতু এই সেশনটা রেকর্ড করা হবে, আপনাদেরকে, আপনারা যদি ইমেল অ্যাড্রেসটা প্রোভাইড করেন আপনাদের, তাহলে হচ্ছে এই রেকর্ডটা আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে যখন এই ভিডিও প্রসেসিং বা রেকর্ড প্রসেসিংটা শেষ হবে। এই জন্য আপনারা আপনাদের ইমেইলটাকে দিয়ে দিবেন। এখানে কিছু ফর্মস আছে, এই ফর্মগুলোতে আপনারা সাবমিট করতে পারবেন। এবং যারা ওই স্কিল এক্সপ্রেসে আমাদের যে কোর্সের ব্যাপারটা বললাম, মেশিন লার্নিং উইথ পাইথন, এই কোর্সটা যারা করতে চান, তাদের কোর্সের রেজিস্ট্রেশনের লিঙ্কটাও দেওয়া আছে। তো আপনারা যদি কোর্সটা করতে চান, তাহলে এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারেন। এবং কোনো ইনফরমেশনের জন্য আমাদের স্কিল এক্সপ্রেস থেকে যারা প্রতিনিধি আছে, তাদের সাথে কথা বলতে পারবেন। তো এইটাই ছিল। আর সবাইকে থ্যাংক ইউ এই সেশনটাতে পার্টিসিপেট করার জন্য। তো যেটা হচ্ছে যে হয়তো আপনাদের সাথে আবার দেখা হবে, এই আর কি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।